আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে একদম পরীক্ষার 2 দিন আগে দেখার জন্য ভিডিও, বুঝছো? মানে যদি এমন হয় যে তোমার 2 দিন পরে এইচএসসি পরীক্ষা, আমি তোমার বাসায় থাকি, তুমি আমার দরজায় নক করে বললা ভাই আর মাত্র 2টা দিন বাকি, জটিল সংখ্যার থেকে কী কী জিনিস পড়তে হবে, এমসিকিউর জন্য কী কী পড়বো, এমসিকিউর জন্য কী কী পড়বো, কী কী ম্যাথ করতে হবে একটু দাগায় দেন, তখন আমি যেটা করতাম সেটা এই ভিডিওতে করাই দেবো ইনশাল্লাহ, বুঝছো? তো আমার টার্গেট তোমাকে এই ভিডিও দিয়ে জ্ঞানী বানায় দেওয়া না, জটিল সংখ্যা শিখায় একদম পোক্ত বানায় দেওয়া না, বরঞ্চ তোমাকে ক্লিয়ার আইডিয়া দেওয়া যে কোন কোন পড়াগুলো পড়তে হবে পরীক্ষার জন্য, কোনগুলো তুমি রিটেনের জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কোনগুলো এমসিকিউর জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, মানে কী করলে তোমার ওই প্লাস ইনশাল্লাহ হয়ে যাবে সেটা আমি এই ভিডিওতে দেখাই দিব, বুঝছো? আর এটা শুধুমাত্র এইচএসসির জন্য যে তাই না, এমন যদি হয় যে তোমার 2 দিন পরে কলেজে এইচএসসি মানে কলেজে জটিল সংখ্যার উপরে পরীক্ষা, তুমি এখন এই ভিডিওটা দেখলা বা পাইলা সামনে, তো এখন দেখতে আসছো, সেই ক্ষেত্রেও তুমি যদি এই ভিডিওতে দেখানো ম্যাথগুলা ভালো মতন কমপ্লিট করো, বাসায় প্র্যাকটিস করে ফেলো, তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষার জন্য খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে সিকিউ এমসিকিউর জন্য। ওকে, আচ্ছা। আর এই ভিডিওটায় আমি যেটা করছি যে আমি তো চাচ্ছি ভিডিওটা একদম মিনিমাম টাইমে রাখতে, সাথে তো তোমার সময় নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করেছি এমপিএম শর্টস যে আমার কোর্স ছিল, তোমার একদম মানে ফুল রিভিশন কোর্স যেটা ছিল, সেখান থেকে জটিল সংখ্যার উপরে যেই ম্যাথগুলো অবশ্যই দরকারি ওই ম্যাথগুলোর স্লাইড নিয়ে আসছি, বুঝছো? তো আমার হচ্ছে লিখে সময় পার করতে হবে না, সব লিখাই আছে, তোমাকে জাস্ট আমি দেখাই দিব যে কোন কোন পড়াগুলো কেমনে কেমনে পড়তে হবে, এমসিকিউর জন্য কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে, ক্যালকুলেটারে কেমনে কী কাজ করতে হয়, মানে ওভারঅল ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে আমি দেখাই দেবো। তোমার কাজ হচ্ছে এই ব্যাপারগুলো খেয়াল রাখা। ওকে, তো চলো শুরু করি। আমি একটু ফাস্টই কথা বলবো যাতে করে হচ্ছে সময়টা বাঁচে আর কি, তোমার যেহেতু পরীক্ষা সময় নেই। প্রথমত তোমরা নর্মালি জানো যে কোনো জটিল সংখ্যাকে আমরা a+ib এরকম ফরম্যাটে লিখি, যেখানে আইওয়ালা পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আই ছাড়া পার্টটা হচ্ছে রিয়েল পার্ট। আচ্ছা, দেন জটিল সংখ্যার সেটকে আমরা সি কাট দিয়ে প্রকাশ করি। আর জটিল সংখ্যার সেট ছাড়াও আরও বিভিন্ন রকমের সংখ্যার সেট আছে, যেমন ন্যাচারাল নাম্বার হইতে পারে, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এবং এরপরে জটিল সংখ্যা। তোমার কাজ হচ্ছে গিয়ে এই সিরিয়ালটা মনে রাখা, এটা দিয়ে এমসিকিউ আসে এইচএসসিতে বা কলেজে, এটা দিয়ে এমসিকিউ আসতে পারে। ওকে, এমসিকিউ আসতে পারে, এটা একটু খেয়াল রাখো। তারপরে তোমাকে বিভিন্ন রকমের জটিল সংখ্যা এরকম ভগ্নাংশ আকারে দিয়ে বলতে পারে যে এটার বাস্তব পার্ট অবাস্তব পার্ট আলাদা করো, অথবা অনুবন্ধী জটিল সংখ্যাগুলো বের করো, এইগুলো কোয়েশ্চেন করতে পারে। তাহলে এগুলো করার জন্য তোমার যেটা করতে হবে যে তুমি জাস্ট দেখলা জটিল সংখ্যা দেওয়া 1/2 + i, তুমি এখানে i এর চিহ্ন চেঞ্জ করে বলবো অনুবন্ধী, এইটা করলে হবে না। তুমি যেটা করবা, এটা ক্যালকুলেটরের মধ্যে তুলবা, তোলার পরে ইকুয়াল চাপ দিবা, চাপ দিলে দেখবো ক্যালকুলেটারই এরকম বানায় দিবে, মানে a+ib ফরম্যাটে নিয়ে দিবে। ওকে, তখন a+ib ফরম্যাটে নেওয়ার পরে i এর চিহ্নটা চেঞ্জ করলে তখন এইটার অনুবন্ধী জটিল সংখ্যাটা চলে আসবে, বুঝছো? তো এরকম ভগ্নাংশ তুমি যদি পাও এমসিকিউতে, এগুলো এমসিকিউর জন্য খুব জরুরি, সেক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবা, ক্যালকুলেটার ইউজ করে ভগ্নাংশকে এরকম টুকরা করবা, a+ib ফরম্যাটে নিবা। আচ্ছা, পরের পার্ট যাই, যেমন এই অঙ্কটা উপরে 2 - 3i, নিচে হচ্ছে 2+i, এইটা দিয়ে বললো রিয়েল পার্ট কত, তো তুমি ক্যালকুলেটারের মধ্যে এটা দিবা, দিলে ইকুয়াল দিলে দেখবা বাস্তব অংশ আসছে প্লাস i ইন্টু অবাস্তব অংশ, বাস্তব অংশ যেটা সেটা হচ্ছে রিয়েল পার্ট। ওকে, আচ্ছা, এর পরের পার্টে আসি। তোমাকে এই টাইপের এমসিকিউ আবার খুবই কমন, ধরো বললো অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে তোমার হচ্ছে নিচের কোনটা সঠিক, তাহলে এই যে তিনটা পয়েন্টই সঠিক। অ্যাকচুয়ালি কী জিনিস বোঝাচ্ছে যে তোমার দুইটা জটিল সংখ্যার যোগফলকে যদি অনুবন্ধী করি যা হবে, আগে অনুবন্ধী করে পরে যোগ করলেও সেম জিনিস, বুঝছো? মানে আগে যোগ করে পরে অনুবন্ধী যেই ভ্যালু হবে, আগে অনুবন্ধী করে পরে যোগ করলে সেম ভ্যালু হবে। ঠিক সিমিলারলি একটা জটিল সংখ্যাকে তুমি যদি 2বার অনুবন্ধী করো, উপরে 2টা দাগ দেওয়া, তাইলে সেটা আগের জটিল সংখ্যাটাই ব্যাক করে, 2বার অনুবন্ধী করলে আগের জটিলটাই ব্যাক করে। আর দ্বিতীয়ত যোগের ক্ষেত্রে যেই নিয়ম, গুণের ক্ষেত্রেও তাই, মানে আগে গুণ করে পরে অনুবন্ধী করলে যা আসবে, আগে অনুবন্ধী বের করে পরে গুণ করলে সেম জিনিস আসবে। এগুলো একটু খেয়াল রাখো, অনুবন্ধী জটিল সংখ্যার বৈশিষ্ট্য, এগুলো দিয়ে এমসিকিউ আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখো। পরের পার্টে যাই আর্গান ডায়াগ্রাম নিয়ে। আর্গান ডায়াগ্রামের মেইন থিমটা কী ছিল, যে এক্স অক্ষ বরাবরটাকে আমরা বলি রিয়েল এক্সিস, ওয়াই অক্ষ বরাবরটাকে বলি আমরা ইমাজিনারি এক্সিস। লাইক তোমার কাছে যদি মনে করো কোনো জটিল সংখ্যা আছে যে z = 2 + 3i, তাহলে আমরা কী হবে, কার্টেসীয় স্থানাঙ্কে বিন্দু যেমনে বসাও অমনি করে বসাবা, যে 2 + 3i, এই যে এটা হচ্ছে z1। লাইক তোমার আরেকটা z2 হচ্ছে -1 - 2i, তাহলে কেমনে -1 - 2i, এই যে z2, এই ফরম্যাটে যায়। ওকে, আর্গান ডায়াগ্রাম। তো এখন আর্গান ডায়াগ্রাম থেকে যেগুলো প্রশ্ন করে সেটা হচ্ছে তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে দিতে পারে, জটিল সংখ্যা দিয়ে বললো যে আর্গান ডায়াগ্রামে যেই বিন্দুতে বসবে সেই বিন্দুর স্থানাঙ্ক কত। হ্যাঁ, এটাকে অনেক সময় প্রতিরূপী বিন্দু বলে আর কি। তাহলে খুব সিম্পল, তুমি জটিল সংখ্যাটা নিবা, ক্যালকুলেটারের মধ্যে দিলে a+ib এরকম ফরম্যাট করে দেবে। তো সেখানে বাস্তব অংশটাকে লিখবা এক্স বা ভুজ, অবাস্তব অংশ চিহ্ন সহ সেটা লিখবা হচ্ছে কোটি। তাহলে এই যে ভুজ আর কোটি, এটাই হচ্ছে প্রতিরূপী বিন্দুর অবস্থান। ওকে,
আমি কিন্তু খুব একটু স্পিডেই যাচ্ছি ইচ্ছা করে আর কি। আমার উদ্দেশ্য তোমাকে জ্ঞানী বানানো না, যেহেতু এইচএসসি পরীক্ষার আর 2 দিন বাকি, মানে এমন তো না যে তুমি জীবনে করো নাই, ওই হিসাব করে করাচ্ছি। ওকে, জাস্ট একবার করে ওভারভিউ দেখে যাও আর কি সব কিছু। পরের পার্টে আসি, আই এর পাওয়ার নিয়ে। তো আই এর পাওয়ারের মেইন থিমটা হচ্ছে এটা যে তোমাকে আই যেই পাওয়ারেরই দেখ না কেন, তোমার কাজ হচ্ছে সেটাকে 4 দিয়ে ভাগ করা, ভাগশেষ কত আসে সেটা দেখা। তো মনে করো তোমাকে আই এর পাওয়ার দিল মনে করো হচ্ছে 35, তো তুমি এটাকে 4 দিয়ে ভাগ করবা, যে 4 4 6 24, 4 7 28, 4 8 32, 32 এরপরে ভাগশেষ কত হয় 3। তাহলে এই যে 3টা, ওই 3টাই হবে টোটাল আই এর পাওয়ার, মানে আই পাওয়ার 32 ইকুয়াল টু আই কিউব হবে, জিনিসটা এরকম। বা আই পাওয়ার 35 ইকুয়াল টু আই কিউব হবে। আই এর পাওয়ারে যদি বড় বড় সংখ্যা দেয় 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যত আসে বড় সংখ্যাকে সরাই ওই ভাগশেষটা বসায় দিবা। তাহলে আই পাওয়ার 35 ইকুয়াল টু আই কিউব। কেমনে? ওই 35কে 4 দিয়ে ভাগ করেছিলাম, ভাগশেষ কিউব বা 3, ওই জন্য আই এর উপরে 35 বাদ দিয়ে 3 বসলো, জিনিসটা এরকম আর কি। ওকে, তাহলে ওইটাই এখানে বলা হয়েছে যে আই এর পাওয়ারে যেই সংখ্যাই থাকুক না কেন সেটাকে আমি 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে জিনিসটা হবে এরকম যে 4n প্লাস কে মানে ভাগশেষটা আর কি। তো এই কেটাকেই মাথায় লাগাই দিবা, তাহলেই উত্তর কমপ্লিট। আচ্ছা, এখন এখানে কয়েকটা ভ্যালু তোমার একটু মনে রাখতে হবে, যে আই পাওয়ার 0 মানে হচ্ছে 1, তারপরে আই পাওয়ার 1 মানে তো আই স্কোয়ার মানে -1, এবং আই কিউব মানে -i। এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরের পার্টে আসি, যে আই এর পাওয়ারকে তাহলে সরল কেমনে করবো। তোমাকে বড় বড় পাওয়ার দিবে, তুমি সেটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যা আসবে সেটাকে আই এর পাওয়ার বানায় দিবা। লাইক 4 8 32, কোনো ভাগশেষ নাই, কাটাকাটি যায়, তাহলে ওই যে 0 ভাগশেষ, ওই জন্য পাওয়ারে 0 লিখলাম। লাইক 55 আছে, তুমি যদি 4 দিয়ে ভাগ করো দেখবা ভাগশেষ আসছে 3, তাই 55কে সরায় 3 লিখবা। তারপরে লাইক -49, এখন নেগেটিভ পাওয়ারকে কেমনে কী করবা। তো যেহেতু পাওয়ার নেগেটিভ, ওকে নিচে নামায় দিবা ফার্স্টে, দেন যেহেতু নিচে নামায় ফেললা, এখন তো পাওয়ার নিচে পজিটিভ আছে, তো এইবার তুমি এটাকে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ দেখবা 1 আসে, তাহলে এই 49কে সরায় নিচে 1 লিখলা। ওকে, এবং একটু মনে রাখো যে 1/i = -i, 1/i = -i, এটা দিয়েও এমসিকিউ আসে যে 1/i = মানে এমন একটা অঙ্ক দিবে লাস্টের পার্টে 1/i আসবে। তো এটা একটু মনে রাখো যে 1/i মানে -i, ঠিক আছে। আচ্ছা, যদি এমন হয় যে তোমাকে অনেক বড় একটা সংখ্যা দিয়েছে যেটাকে 4 দিয়ে ভাগ করাটা টাফ, ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে তুমি যেটা করবা, বড় সংখ্যার লাস্ট 2 ডিজিট ওকেই 4 দিয়ে ভাগ করবা। ওইটার জন্য যে ভাগশেষটা আসবে ওই পুরা বড় সংখ্যাটা সরায় ওই ভাগশেষটা লিখে ফেলবা। লাইক এত বড়টা সংখ্যার মধ্যে শেষে কি আছে 39, এই 39কে 4 দিয়ে ভাগ করো, যেই ভাগশেষ হবে সেটাকে তুমি আই এর পাওয়ারে বসায় দাও, এমনি উত্তরগুলো চলে আসবে। আচ্ছা, পরের পার্টে যাই। এরপরে লাইক এটা একটা কোয়েশ্চেন দেখো, উপরে হচ্ছে i⁻⁵, নিচে হচ্ছে 1 + i⁹। এখন এখানে খুব সিম্পল ব্যাপার, তুমি যদি এটাকে ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটার ডিরেক্টলি এরকম ভ্যালু দিয়ে দিবে। বুঝছো, এইগুলাই টেকনিক। অনেক বাচ্চা যেটা করে, এটাকে অঙ্ক করা শুরু করে দেয়। আরে না রে বাবা, অঙ্ক করবা না, সব কিছু কি অঙ্ক করতে হয় নাকি? একটু সুন্দর করে ক্যালকুলেটারে বসাবা, ক্যালকুলেটার করে দিবে। এই যে ক্যালকুলেটার করলা, এখন এখানে কোয়েশ্চেন কি করলো, বাস্তব আর কাল্পনিক অংশের যোগফল কত। তাহলে বাস্তব অংশ হচ্ছে -1/2, কাল্পনিক অংশ -1/2, দুইটা যোগ করলে হচ্ছে -1 হয়। বুঝা গেল? আচ্ছা, পরের পার্টে আসি। বললো আই এর ধারার যোগফল। আই এর ধারার সিস্টেমটা কীরকম, যে পরপর 4টা পাওয়ার সিরিয়ালে যদি থাকে, এইরকম 4টা আই এর যোগফল হচ্ছে 0। যেমন মনে করো আই এর পাওয়ার দেখো এখানে 1 2 3 4, 4টা সিরিয়াল পাওয়ার না, এইরকম 4টা আই এর যোগফল হচ্ছে 0। যেমন এইটার দিকে তাকাও, এখানে 4টা আই আছে, পাওয়ার কত 2 3 4 5, তাহলে 4টা আই এর যোগফল যাদের পাওয়ারগুলো সিরিয়াল করা, তাহলে যোগফলটা হচ্ছে 0। সেম যখনই তুমি দেখবা যে 4টা আই আছে এবং ওদের পাওয়ারগুলো সিরিয়াল 4টা সংখ্যা, তাহলে যোগফলটা 0, সিম্পল। আচ্ছা, এখন এখানে আসো, যেমন এটার দিকে তাকাও, এখানে আই এর পাওয়ার 5 6 7 8 9, তাহলে আমরা জানি 4টা করে হলে 0 হয়, তাহলে লাইক শেষ 4টা হচ্ছে 0, তাহলে এটুক 0 হয়ে গেলে বাকি থাকে কত i⁻5, তাহলে পুরা ধারার যোগফল হচ্ছে i⁻5 এর সমান। বুঝছো, তাহলে এমনি করে কিন্তু জিনিসগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের পার্টে যাই। আই এর ধারার যোগফল, এখন যদি মনে করো এরকম 4-5টা না দিয়ে এরকম অনেক বড় ধারা দেয়, ওইটার যোগফল কেমনে, কাজ খুবই সহজ। তুমি দেখবা আগে পদ কয়টা আছে, মানে কয়টা আই আছে আর কি, পদ বের করতে হয় কেমনে, দেখবা শেষ আইটার পাওয়ার কত ওইটা লিখবো ফার্স্টে, প্রথম আইটার পাওয়ার কত বিয়োগ দিয়ে ওইটা লিখবা, নিচে দিবা ব্যবধান মানে হচ্ছে দুইটা পাওয়ারের মাঝখানের গ্যাপটা, লাইক 1 2 3 4 মানে এক এক করে বাড়ছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে জিনিসটা কীরকম হবে, আর লাস্টে +1 পদ সংখ্যার জন্য, তাহলে এইটার ক্ষেত্রে কীরকম হবে, যে 512 - 1 / 1 + 1। বুঝছো, শেষ পাওয়ার মাইনাস প্রথম পাওয়ার বাই পাওয়ারগুলোর ডিফারেন্স + 1, এটা করলে পদ সংখ্যা আসছে, এইটা হলো পদ সংখ্যা। তুমি এরকম করে পদ সংখ্যা বের করবা, সেই পদ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ পেয়ে যাবা।
তো মনে করো এই 512কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসছে? ভাগশেষ মানে 0 আসছে। ওকে, তাহলে সেই যে ভাগশেষটা হবে শুরুর থেকে ওই ভাগশেষ সংখ্যক পদ আলাদা করতে হবে। যেমন এখানে 0, ভাগশেষ আসছে 0, তাহলে শুরুর থেকে ভাগশেষ সংখ্যক মানে কোনো পদ আলাদা করতে হবে না, উত্তর 0 হবে। যদি এমন হতো ভাগশেষ আসছে 1, তাহলে আমি প্রথম থেকে জাস্ট একটা আই নিতাম। যদি ভাগশেষ আসতো 2, তাহলে প্রথম থেকে আমি 2টা আই নিতাম, ওদের যা যোগফল হইতো পুরো ধারার যোগফল সেম হইতো। বুঝছো? তার মানে ওভারঅল থিমটা কি? আগে দেখবা পদ সংখ্যা কয়টা আছে, পদ সংখ্যা বের করবা, করার পরে ওইটাকে 4 দিয়ে ভাগ করবা। বুঝছো? 4 দিয়ে ভাগ করার পরে যত ভাগশেষ হবে ততটা আই শুরুর থেকে নিবা, ওদের যোগফলই পুরো ধারাটার যোগফল হবে। ওকে, আচ্ছা, যেমন মনে করো এখানে অনেক বড় একটা ধারা আছে, ফাইনাল পাওয়ার হচ্ছে 222 লিখলা, প্রথম পাওয়ার হচ্ছে 9 বিয়োগ দিয়ে লিখলা, দুইটা মানে পরপর আয়ের পাওয়ারের ডিফারেন্স হচ্ছে 1 করে লিখলা, যোগ 1, টোটাল পদ সংখ্যা কত হলো? 214। সেই 214কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 214 যেহেতু বড় সংখ্যা, লাস্টের 14কে 4 দিয়ে ভাগ করলাম আর কি, ভাগ করলে ভাগশেষ আসছে 2। তার মানে শুরুর থেকে প্রথম দুইটা আই আমি নিব, ওদের যোগফল যত আসবে সেটাই হবে আমার পুরা ধারাটার যোগফল। ক্লিয়ার জিনিসটা? ওকে, এখন আমি জাস্ট একবার করে মনে করাই দিচ্ছি পড়াগুলাকে। ওকে, তারপরে আসি মডিউলাস। মডিউলাসের থিমটা কীরকম ছিল? মডিউলাস তোমার জাস্ট একটু খেয়াল রাখবা যে বাস্তব মানে যে কোনো জটিল সংখ্যার মডিউলাস হবে বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ারের রুট, দ্যাটস ইট। ওকে, তাহলে এখন ধরো একটা যদি ম্যাথ দেখি, লাইক তোমাকে একটা জটিল সংখ্যা দিল 2 + 3i, তাহলে এটার এটা কীরকম হবে? মডুলাসটা কেমনে পাবা? যে তোমার এই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের রুট, বাস্তব স্কোয়ার প্লাস অবাস্তব স্কোয়ারের রুট, এটা কীরকম হবে? বাস্তব হচ্ছে 3, অবাস্তব হচ্ছে -4, তাহলে 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ারের রুট, সব কিছু এরকম হবে, সব ক্ষেত্রে এটা এরকম হবে। আচ্ছা, পরের পার্টে যাই, লাইক এটা একটা জটিল সংখ্যা, বললো এখানে মডুলাসটা কত, বা বলেছে অনুবন্ধীর মডুলাসটা কত। তো সবসময় মাথায় রাখবা জটিল সংখ্যার যেই মডুলাস ওইটার অনুবন্ধীরও সেম মডুলাস, অনুবন্ধী করলে মডুলাস চেঞ্জ হয়ে যায় না। তো তুমি যদি এটাকে নর্মালি -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ারের রুট করতা, সেম উত্তরই আসতো। এখানে যেহেতু অনুবন্ধী বলেছে একটু দেখাই দিলাম যে অনুবন্ধী করলে কত হয়, তারপরে ওইটার মডুলাসটা কত হবে, দ্যাটস ইট। পরের পার্টে আসো, যে মডুলাস থেকে সঞ্চার পথ নির্ণয় করা। তো এই ক্ষেত্রে থিমটা হচ্ছে এরকম যে আমার সঞ্চার পথের সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই সঞ্চার পথটা কার্তেশীয় স্টাইলে নাও, নিয়ে বলো যে এটা কীরকম সঞ্চার পথ, লাইক বৃত্ত, সরলরেখা, অধিবৃত্ত, উপবৃত্ত কোনটা। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করবো, যেখানে জেড লেখা থাকবে সেই জেডের জায়গায় আমি x + iy নিয়ে আসবো, যাতে কার্তেশীয়তে নিতে পারি আর কি। তাহলে মনে করো এই যে এটার জেডের জায়গায় লিখলাম x + iy, এরপরে মডুলাস করলাম। মডুলাস মানে কি? বাস্তব সংখ্যা বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ার। বাস্তব অংশ বুঝবো কেমনে? আই ছাড়া। অবাস্তব বুঝবো কেমনে? আই সহ। তাহলে আই ছাড়া পার্ট কি? x - 3 হোল স্কোয়ার প্লাস আইওয়ালা পার্ট হচ্ছে y এর স্কোয়ার, এর রুট করে 5। দেন তুমি এটাকে ঘুরাই দিলেই দেখবা হচ্ছে বৃত্ত হয়ে গেছে। বুঝছো? মানে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কই খুব ইজি আর কি, খুবই ইজি। ওকে, পরবর্তী পার্টে যাই। মনে করো তোমাকে বললো যে এইটা সমীকরণটা কি নির্দেশ করে, সেম কাজ, এখানে পি এর মান বলে দিয়েছে ওরা x + iy। তাহলে তুমি সুন্দর মতন এখানে কোথায় গেল দাঁড়াও তো, এই আচ্ছা এটা মনে হয় অন্য কিছু বুঝাচ্ছিলাম, যাই হোক এই স্লাইডটা একটু ভুলে আগে পিছিয়ে চলে আসছে। ইয়েস, এইটা হচ্ছে মেইন স্লাইডটা। ওকে, এটা হচ্ছে মেইন স্লাইডটা। যেমন এখানে p - 2 এর মডুলাস = 3, তাহলে p এর জায়গায় তুমি লিখবা x + iy, লিখলা -2 এর মডুলাস = 3। তাহলে এখানে বাস্তব অংশ কত, বা ওগুলো বাদ দাও, মানে মেইনলি বাস্তব অংশ কত? x - 2, অবাস্তব অংশ হচ্ছে y। তাহলে মডুলাস করলে x - 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ারের রুট = 3। তার মানে কিন্তু ওই বৃত্তই আসলো, আলটিমেটলি বৃত্ত। নিশ্চয় বুঝতে পারছো? ঠিক আছে, পরবর্তী পার্ট হচ্ছে তোমাকে এরকম বড় বড় সংখ্যাও দিতে পারে, বড় বড় সমীকরণ দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা কোন টাইপের সঞ্চারপথ। কাজ ওই সেম, যেখানে যেখানে জেড পাবা ওইখানে x + iy করে লিখবা। লিখার পরে বাস্তব অংশ কত x এবং 4, তাহলে x + 4 হোল স্কোয়ার, অবাস্তব অংশ হচ্ছে y হোল স্কোয়ার, এর রুট সেম, বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবাস্তব অংশ স্কোয়ারের রুট = 10। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে বাম পক্ষের 2টা রুট, ডান পক্ষে কোনো রুট নাই, তাহলে বাম পক্ষের 2 রুটের একটা রুটকে আমরা ডান সাইডে নিয়ে যাব। মানে জিনিসটা আমার টার্গেটটা এটা যে বাম সাইডেও একটা রুট, ডান সাইডেও একটা রুট যাতে থাকে। তারপরে আমি করব হোল স্কোয়ার করলে সবাইকে বামে নিব আর রুটের অংশটাকে ডান দিকে। এখন যেটা করা হয় এখানে যে রুটের অংশটাকে আবার হোল স্কোয়ার করবো, বা আবার আরেকবার হোল স্কোয়ার করবো, যাতে করে দুই দিকেই হোল স্কোয়ার হবে এবং এই রুট যাতে সরে যায়। সরে গেলে আলটিমেটলি যা আসবে কমপ্লিট সবগুলাকে বামে নিয়ে গেলে দেখবো সঠিক উত্তর চলে আসছে, যে এটা হচ্ছে সমীকরণটা। এই সমীকরণটাই বের করতে বলেছে কার্তেশীয়তে। বুঝছো? তো আমি জানি যারা নাকি আগে জীবনেও এই চ্যাপ্টার করো নাই, এটা কিন্তু কোনো ওয়ান শট ভিডিও না, এটা জাস্ট একবার দেখায় দেওয়া আর কি। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে এটা এমনি এমনি করো, বুঝছো?
অবশ্যই আগে করা থাকতে হবে। আমি তোমাকে নতুন করে জ্ঞানী বানাচ্ছি না, আগের পড়া মনে করাই দিচ্ছি, বিকজ মাঝখানে অনেকগুলো পরীক্ষা হয়েছে। ওকে, জাস্ট একটু করে দেখায় রাখলাম। তো এরকম যদি দুইটা মডুলাস এক সাইডে এটা এরকম আসে, তুমি দুইটাই আগে রুট বের করো, এক রুটকে ডান দিকে নিয়ে দুইবার হোল স্কোয়ার, লাইক এইবার দেখো এখানে একবার হোল স্কোয়ার করলা, তারপর আবার রুট ছাড়া অংশ বামে, রুটওয়ালা অংশ ডান দিকে, আবার হোল স্কোয়ার করলা, দুইবার হোল স্কোয়ার করলে তাহলে দেখবার আলটিমেটলি সব রুট সরে যাবে। তো তখন যেটা আসবে ওটাই হলো সঠিক উত্তর, বুঝছো? আচ্ছা, তো যেমন এই যে এটা পরে সবগুলোকে বামে টামে নিয়ে দেখলাম এটা একটা অপবৃত্ত আসছে। ওকে, জিনিসটা এটা। আচ্ছা, পরের পার্টে যাই, আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে এরকম যে খুবই সিম্পল, যে এক্স অক্ষের সাথে এইটার ভেক্টর রাশিটা বা ভেক্টর রেখাটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ব্যাসার্ধ ভেক্টরটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেটাই হচ্ছে কি আর্গুমেন্টের সূত্র হচ্ছে কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এটা হচ্ছে আর্গুমেন্টের মেইন সূত্র। চতুর্ভাগ অনুসারে পরে চেঞ্জ হয়, বাট এইটা মেইন সূত্র। পরে যেগুলো চেঞ্জ হয় সেগুলোর মধ্যে y এবং x এ মডিউলাস থাকে, বুঝছো? বাট মেইন সূত্র কিন্তু আমাদের এইখানে প্লাস মাইনাস সবই বসতে পারে। এইটার ভ্যালু বের করার জন্য পরে আমরা পাই প্লাস পাই মাইনাস এগুলো করি, মাইনাস পাই প্লাস এগুলো করি, বুঝছো? বাট মেইন সূত্র হচ্ছে এটা, tan ইনভার্স y বাই এক্স, অবাস্তব অংশ ভাগ বাস্তব অংশ, এরকম। তো এখানে আর্গুমেন্ট দুই প্রকার, মুখ্য আর্গুমেন্ট আর সাধারণ আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্টের যে সীমাটা এটা এমসিকিউতে আসতে পারে, এটা একটু দেখে রাখো। ওকে, এটা এমসিকিউতে আসতে পারে। তারপরে কোন চতুর্ভাগে সূত্র কীরকম সেটা একবার চেক দিয়ে রাখো, যে ফার্স্ট কোয়াড্রেন্টে জাস্ট tan ইনভার্স y বাই এক্সের মডুলাস, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। আমি এখন আর নতুন করে বুঝাচ্ছি না, জাস্ট মনে করাই দিচ্ছি আর কি। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এগুলো সবই স্লাইডে দেওয়া আছে, যদি আরেকবার তোমার মেমোরাইজ করতে হয় ও তুমি হচ্ছে ইউটিউবেই তো ভিডিওটা যাবে ইনশাল্লাহ, তুমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবা, ডেসক্রিপশন বক্সে গেলে লিঙ্কটা পেয়ে যাবা, ওইখান থেকে তুমি চেক দিয়ে ফেলো, বুঝছো? আর ছবিগুলো দেওয়া আছে কোনটা কি, আমি জাস্ট মানে টাইম পাস করছি না আর কি, দেখায়। ওকে, আর যদি তোমাকে বললাম দেখো তোমার এই পার্টে কিন্তু কোনো মডিউলাস নাই, এই পার্টে কিন্তু মডিউলাস চলে আসছে, বুঝছো? মেইন সূত্র আমার ওইটাই ছিল tan ইনভার্স y বাই এক্স। ওকে, ওইটার চিহ্নগুলা পজিটিভ নেগেটিভ সবই হইতে পারতো, বাট এইখানে আমি হচ্ছে একদম অবস্থা ভেদে কাজ করছি এবং এই জন্য এখানে পজিটিভই লাগবে। ওকে, দুইটা কিন্তু জিনিস মিনিং কিন্তু একই। ওকে, আচ্ছা, যেমন ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট যদি বের করতে বলে, যেমন এখানে 1 আছে, এখানেও 1, অবাস্তব বাস্তব দুইটাই, তাহলে tan ইনভার্স 1 বাই 1 45 ডিগ্রি। যদি মনে করো সেকেন্ড কোয়াড্রেন্টে তোমাকে কোনোটা বের করতে বলে, সিম্পল, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স, ওই যে সরি কি বললাম, পাই প্লাস পাই মাইনাস tan ইনভার্স। ওকে, তাহলে এখানে সুন্দর মতন পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, সুন্দর করে উত্তর চলে আসলো কিন্তু সেম। আচ্ছা, প্লাস মাইনাস অনেক একটু ইস্যু হতে পারে। ঘড়ির দুপুর 12টা 1টা 2টা 3টা, বুঝো? তাহলে ঘড়ি এইদিকে চলছে। ওকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে গেলে অ্যাঙ্গেলটা হয় নেগেটিভ, ঘড়ির কাঁটার উল্টা দিকে গেলে অ্যাঙ্গেলটা হয় পজিটিভ। মানে ঘড়ির কাঁটার সাথে অ্যাঙ্গেলের প্লাস মাইনাস এটা উল্টা, ঘড়ির কাঁটার দিকে গেলে নেগেটিভ, উল্টা দিকে গেলে পজিটিভ, বুঝছো? আচ্ছা, যেমন থার্ড কোয়াড্রেন্টে এইখানে আসে থার্ড কোয়াড্রেন্ট সবসময়, তাহলে কি ঘড়ির কাঁটার দিকে, তাহলে নেগেটিভ, পাই নেগেটিভ, এই যে এই জন্য পাই নেগেটিভ। তারপরে একদম পাইয়ে এসে আবার tan ইনভার্স পজিটিভ দিকে, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স 3/4। ঠিক সিমিলারলি মনে করো তোমাকে এরকম জেড দিল, জটিল সংখ্যা দিল এইরকম অবস্থায় কিউব আকারে, এখন বললো আর্গুমেন্টটা কত হবে, তাহলে তুমি কিন্তু এটাকে নর্মালি কাজ মানে চিন্তা করলে হবে না, তুমি এটা যেটা করবা ক্যালকুলেটার দিয়ে আগে এটাকে সুন্দর মতন বানাবা যে কত আসে ভ্যালুটা। যেমন আমি তো ওইখানে এমপিএমে ক্যালকুলেটার হ্যাক্স দেখাইছিলাম এটার উপরে। তো জিনিসটা কি, জিনিসটা খুবই সিম্পল, তুমি ক্যালকুলেটারে লিখবা 1 মাইনাস আই হোল কিউব কত হয়, দেখবে একটা ভ্যালু আসবে। তো মনে করো ভ্যালুটা এখানে আসছে বা -2 এরকম আসছে, তারপরে তুমি হচ্ছে সেখান থেকে থিটার মানটা বের করবা। ইভেন ক্যালকুলেটর দিয়েও করা যায়, ক্যালকুলেটারেও তুমি যদি জটিল সংখ্যা লিখে আর থিটাতে কনভার্ট করতে বলো, ও কিন্তু তোমাকে থিটা বানায় দিবে, বের করে দিবে থিটা, বুঝছো? অমনিও করা যায়, বাট একটু হাতে কলমেই দেখে ফেলো, প্যারা নেই। আচ্ছা, তারপরে ফোর্থ কোয়াড্রেন্টের থিমটা কীরকম, জাস্ট ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ কোণ হবে, মাইনাস tan ইনভার্স, সিম্পল, মাইনাস tan ইনভার্স অবাস্তব বাই বাস্তব, সিম্পল কিন্তু এগুলো খুবই ইজি। এখন আসি, যদি অক্ষের উপরে কোনো জটিল সংখ্যা থাকে সেটার আর্গুমেন্ট কেমনে বের করবা, কাজ খুবই সিম্পল। তোমার যদি এমন হয় যে কোনো বাস্তব সংখ্যা যেমন a মানে 5, 6, 7, তাহলে বাস্তব সংখ্যা কি আর্গন ডায়াগ্রামের এইখানে বসবে না, তাহলে এই এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এই এক্স অক্ষের পজিটিভ দিকের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না, এই জন্য ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে 0। কিন্তু যদি আমি বলি যে -2, -2, এটার আর্গুমেন্ট কত, তাহলে কেমনে বের করবা, কাজ খুবই সিম্পল। ধনাত্মক এক্স অক্ষ হতে এইটার অ্যাঙ্গেল কত, তাহলে ধনাত্মক এক্স অক্ষের সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে
180 ডিগ্রি। ওই জন্য নেগেটিভ সংখ্যার, নেগেটিভ বাস্তব সংখ্যার মুখ্য আর্গুমেন্ট হচ্ছে 180 ডিগ্রি, বুঝছো? আবার যদি বলি আমি 2i 3i এরকম সংখ্যা, সেগুলোর আর্গুমেন্ট কত? 90 ডিগ্রি। তাহলে 2i 3i এর আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি। যদি বলি -2i -3i, সেগুলোর আর্গুমেন্ট কত? উল্টা দিকে 90, তাহলে -90 ডিগ্রি। বুঝতে পারছো জিনিসগুলা? কাজ কিন্তু ইজি আসলে। তাহলে এই হচ্ছে আমার আর্গন ডায়াগ্রাম। যদি অক্ষের মধ্যে, আর্গন ডায়াগ্রামের অক্ষে যদি অবস্থান করে জটিল সংখ্যাটা, ওদের মুখ্য আর্গুমেন্ট আমি এসব সূত্র দিয়ে বের করি। এগুলো একটু চেক দিয়ে রাখো কোনটা একরকম, এগুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসে, গতবারও আসছে। আচ্ছা, যেমন এই যে আচ্ছা এটা গেল। তারপরে আসি, রাজশাহী বোর্ডে তোমার সৃজনশীল একটা প্রশ্ন আসছিল, দেখাইতে হবে যে দুইটা জটিল সংখ্যাকে আগে গুণ করব, সেই গুণফলের যেই আর্গুমেন্ট, আগে আর্গুমেন্ট বের করব, তাদের যোগফল নাকি সেম হবে। তো এখানে আমি এটাই দেখাইলাম যে কোনো দুইটা জটিল দিয়ে দিয়েছে জটিল সংখ্যা Z1 Z2, গুণ করে দেখাইলাম যে গুণফল এত আসছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিলাম, নিয়ে এই গুণফলের আর্গুমেন্ট বের করে দেখাইলাম যে আর্গুমেন্ট আসছে 60 ডিগ্রি। এরপরে আমি রাইট হ্যান্ড সাইডে গেলাম। রাইট হ্যান্ড সাইডে দেখি যে প্রত্যেকটার আর্গুমেন্ট বের করতে হবে, করে যোগ করতে হবে। তাহলে আমি প্রত্যেকটার আর্গুমেন্ট আলাদা করে বের করলাম, বের করার পরে ওইটাও যোগ করে দেখাইলাম যে ওইটাও 60 ডিগ্রি আসে। তখন বললাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এইসব ম্যাথগুলো কিন্তু হাতে কলমে না করলে পরীক্ষার আগে কিন্তু এলোমেলো লাগবে, বুঝছো? সো অবশ্যই হাতে কলমে করে যাবা, খাতায় লিখবা আর কি। আমি কিন্তু এখানে অল্প কয়টা ম্যাথ রেখেছি, এইগুলো অবশ্যই লিখতে হবে, অবশ্যই। আমি কিন্তু পরে কমায় দিলাম, বাট এই ম্যাথগুলো ভুলেও বাদ দিও না, করে যাও। আচ্ছা, তারপরে আসি দুইটা জটিল সংখ্যা Z1 Z2, এই ক্ষেত্রে মডুলাসের জন্য এই সূত্রগুলো একটু দেখবা। এগুলো এইচএসসিতে এমসিকিউতেও আসে, আবার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি এখানে মানে ব্যাখ্যা করে অনেক ডিটেইলে চাইলেই পড়াইতে পারি, বাট তুমি এটা দেখার মতো টাইম পাবা না। মানে এখানে আমারই খারাপ লাগছে, আমি চাচ্ছি আর একটু পড়াইতে। আমি এই ভিডিওটা শুরু করার আগে চিন্তাও করি নাই যে আমি এগুলো একটা একটা করে ব্যাখ্যা করব, যে কোনটা কেমনি কী হইলো, মানে আমার এটাই চিন্তাও করি নাই। বাট আমার শুরু করার পর ইচ্ছা করছে বলতে, মানে অভ্যাস দীর্ঘদিনের যে বেসিক দিয়ে পড়ানো এই সেই। সো তারপরেও একটু ভালো করে পড়ো, একটু ভালো করে এগুলো একটু দেখে রাখো, জাস্ট দেখে রাখো যে দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্টের জন্য যেরকম ছিল মডুলাসটা কিছুটা ওইরকম, যে আগে গুণ করে পরে মডুলাস করলে যা আসবে, আগে মডুলাস নিয়ে পরে গুণ করলে সেম জিনিস। ভাগেরটাও সেম, দুইটা জটিল সংখ্যাকে আগে ভাগ করে পরে মডুলাস করলে যা, আগে মডুলাস নিয়ে পরে ভাগ করলে তা, সেম টাইপের জিনিস। তো আর্গুমেন্টের ক্ষেত্রে হচ্ছে গুণ আর ভাগটা যোগ আর বিয়োগে কনভার্ট হয়। লাইক আগে গুণ করে পরে আর্গুমেন্ট নিলে যা, আগে আর্গুমেন্ট নিয়ে পরে যোগ করলে তা, লগের মতো। তো এখানে এই যে সেম ভাগফলটা বিয়োগে পরিণত হয়, বুঝছো? বাট মডুলাসের ক্ষেত্রে কিন্তু গুণ গুণই থাকে, ভাগ ভাগই থাকে। বাট আর্গুমেন্টের ক্ষেত্রে গুণ হয়ে যায় যোগ, ভাগ হয়ে যায় বিয়োগ। এগুলো খেয়াল রাখো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যাবো পোলার ফরম্যাট। পোলার ফরম্যাট রিসেন্টলি খুবই স্পেশাল এবং পরীক্ষায় খুব আসে। পোলার ফরম্যাট থিম খুবই সহজ, সেটা হচ্ছে গিয়ে যে নর্মালি যে কোনো জটিল সংখ্যা বাদ দাও, একটা সূত্র শিখে রাখি, সেটা হচ্ছে cos θ প্লাস i sin θ ইকুয়াল টু e টু দি পাওয়ার i θ, বুঝছো? তাহলে এই ফরম্যাটটা ইউজ করে আমরা জটিল সংখ্যা যেগুলো x প্লাস iy ছিল সেগুলোকে পোলার ফরম্যাটে নিয়ে যেতে পারি। যেমন এক্সকে আমরা আর cos θ লিখতে পারি, বেসিক ফিজিক্স তোমরা পরীক্ষা দিয়েছো মোটামুটি, একটু মনে আছে তো। ওয়াইকে আমরা আর sin θ দিয়ে লিখতে পারি। তাহলে এখান থেকে তুমি যদি আর কমন নিয়ে নাও, তাহলে দেখো cos θ প্লাস i sin θ হয়ে যায়, এবং cos θ প্লাস i sin θ ভ্যালু তুমি জানলা যে e টু দি পাওয়ার i θ। তাহলে এই জায়গায় তুমি যদি e টু দি পাওয়ার i θ লেখো, তাহলে কিন্তু তুমি পোলার ফরম্যাটটা পেয়ে যাবে। ওকে, তাহলে প্রথম যে ফরম্যাটটা সেটা হচ্ছে কার্টেসিয়ান, পরেরটাকে মেইনলি আমরা পোলার ফরম্যাট বলি, আর এটাকে আমরা অয়েলারের ফরম্যাট বলি বা অয়েলারিয়ান ফরম্যাট বলি। ওকে, এই তিনটা ফরম্যাট একটু খেয়াল রেখো। তোমাকে যদি পরীক্ষায় পোলার ফরম্যাট বলে, পরীক্ষায় লিখবা এটা। যদি বলে অয়েলারিয়ান ফরম্যাটটা লিখো, অয়েলারের রূপটা লিখো, তাহলে তুমি লিখবা এটা। যদি বলে কার্টেসীয় রূপ লিখো, তাহলে লিখবা এটা, বুঝছো? নর্মালি পোলার ফরম্যাটই বলে, পোলার ফরম্যাট দিলে এইটা লিখে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী পার্টে আসি। যেমন তোমাকে বললো যে দেখো দৃশ্যকল্প x প্লাস iy দেওয়া আছে ইকুয়াল টু 2e টু দি পাওয়ার i θ দেওয়া, তার মানে কি অয়েলারিয়ান ফরম্যাটে দেওয়া, থিটা দিয়ে আনছে। তাহলে এখন একটু খেয়াল করো, তোমাকে যখন অয়েলারিয়ান ফরম্যাটে নেবে, ই এর পাওয়ারে i এর যে সহগ হবে সেইটা হবে মডুলাস মানে থিটা, এবং টোটাল ই এর যে সহগটা হবে সেটা হবে হচ্ছে আমি একটু ভুল বলেছি, ই এর পাওয়ারে আই এর যে সহগটা সেটা হবে আর্গুমেন্ট, আর ই এর যে সহগটা সেটা হবে মডিউলাস, বুঝছো? মডিউলাস হচ্ছে বাস্তব স্কয়ার প্লাস অবাস্তব স্কয়ারের রুট, যেটা ওইটা আর্গুমেন্ট কোনটা, অ্যাঙ্গেলটা। তাহলে আই এর সহগ হবে সবসময় আর্গুমেন্ট, আর ই এর সহগ হবে মডুলাস, এটা একটু খেয়াল রাখো। এখন দেখো, ওরা তোমাকে x প্লাস আই বাই এক্স ওয়াই এর মান বলে নাই, বাট বলেছে এটা নাকি 2e টু দি পাওয়ার i মাইনাস i θ। তার মানে কি ই এর সহগ হচ্ছে গিয়ে 2e হলো মডুলাস, আর উপরে i এর সহগ হচ্ছে মাইনাস থিটা, তাহলে আর্গুমেন্ট হচ্ছে মাইনাস থিটা, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে x প্লাস আই ওয়াই এর মডুলাসের মানটা কত? 2,
তুমি যদি ওইটাকে মডুলাসের মান নাও নিয়ে হোল স্কয়ার করো, দেখবা এটা আসবে আমার টোটাল অ্যান্সার। তাহলে তোমাকে দেখো এইটা দিয়ে বললো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 প্রমাণ করতে 4 নাম্বারে দিয়েছিল যশোর বোর্ডে। খুব ইজিলি কিন্তু প্রমাণটা করা যায়, সহজ না? আচ্ছা, পরবর্তী পার্টে যাই। তোমাকে এখানে দেখো এই কোয়েশ্চেনটায় z1 ইকুয়াল টু দিয়েছে 1 প্লাস রুট 3i, এটাকে পোলার আকারে প্রকাশ করতে বলেছে। পোলার আকার মানে কি? আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর কি জিনিস? আর হচ্ছে মডুলাস। থিটা কি জিনিস? থিটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, তাহলে আমরা যেটা করব, এখান থেকে আগে আর এর মান নির্ণয় করব, এখান থেকে আগে আর্গুমেন্টটা নির্ণয় করব, দেন আমি এই ফরম্যাটের মধ্যে বসাই দিব। লাইক আর এর জায়গায় 4 বসাবো, থিটার জায়গায় 60 ডিগ্রি বসাবো। তাহলে আর মানে 4 কস 60 ডিগ্রি প্লাস আই সাইন 60 ডিগ্রি। এই হলো উত্তর। সহজ না জিনিসটা? বলো সহজ। কিন্তু পরবর্তী পার্টে আসি। লাইক তোমাকে দেখো জেড এর মান দিয়েছে আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা দিয়ে বললো যে দেখো থিটার মানটা ওরা বলেই দিয়েছে, আর্গুমেন্টের মান বলেই দিয়েছে 45 ডিগ্রি, মডুলাসের মান বলেই দিয়েছে 1, মানে একদম ক্লিয়ারলি ওরা বলে দিয়েছে। দেন বললো এটা কিন্তু খুব যুগান্তকারী প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ড 23 সালে। কুমিল্লা বোর্ড যে বাজে বাজে প্রশ্ন করে এগুলো, এই অঙ্ক হচ্ছে এটার প্রমাণ। এখন প্রশ্ন আসলে ভালো, বাট মানে একটু স্পেশাল অঙ্ক, এটা চিন্তা করতে হয়। মানে হুট করে আমি যখন এই অঙ্কটা প্রথমবার করতে গিয়েছিলাম আমার মোটামুটি প্রায় তো তোমার 6-7 মিনিট টাইম লেগে গিয়েছিলো। ওকে, তো এইচএসসির স্ট্যান্ডার্ড একটা অঙ্ক আমার 6-7 মিনিট লাগছে, এটা ভালো ব্যাপার না আর কি। বুয়েটের অঙ্ক আমি মানে ধরো এটা 2-3 মিনিটে করি, এখন এইচএসসির অঙ্ক আমি 6 মিনিট লাগাই, বিকজ একদমই নতুন মতন ছিল, মানে কমন অঙ্ক না আর কি। তো বুদ্ধি করে বানায় করতে হয়েছিল। সো এটাই আর কি। কুমিল্লা বোর্ড খুব বাজে বাজে প্রশ্ন ফেলে। যাই হোক, কি আর করার, যারা কুমিল্লা বোর্ডে আছে তোমাদের জন্য কয়েক বলতে সমবেদনা। আর এই বছর তো আবার হচ্ছে তোমার একদম পরীক্ষার মানে প্রশ্ন খুব এদিক সেদিক করছে। সো চেষ্টা করো যতটুকু সম্ভব পড়া যায়। আর যেই ম্যাথগুলো এখানে দেখাই দিলাম ওগুলো অবশ্যই হাত দিয়ে লিখে যাবা। খুব বেশি না, হয়তো বা 50-60টা অঙ্কই আমি দেখাবো। তো জটিল সংখ্যার উপরে 60টা অঙ্ক মানে কি 3-4 ঘন্টার পড়া, এটুক তো করাই যায়, তাই না? আর তোমরা শুরুর ভিডিওটা দেখো, এই একটা প্লেলিস্ট বানাই দিব, তো এটা শুরুর ভিডিওটা দেখো, এখানে আমি একদম বুঝাই দিব যে কোন দিন কি পড়া পড়লে কাজে লাগবে, একদম ক্লিয়ারলি বুঝাই দিব। ওকে, আচ্ছা আসো পরবর্তীতে। তাহলে তোমাকে এখানে মডুলাস আর্গুমেন্ট দুইটা দিয়ে দিয়েছে, আর বললো যে জেড এর মান এত, তাহলে হচ্ছে কি এই জিনিসটার ভ্যালু কত, জেড পাওয়ার 8 6 4 2 0, এগুলোর টোটাল যোগফলটা কত হবে। তাহলে আমি আগে জেড এর দিকে গেলাম। এখন দেখো তোমাকে এখানে পাওয়ার দিচ্ছে না, পাওয়ার এটা আমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে শেখাই নর্মালি, যে জেডের উপরে যে পাওয়ারগুলো যে দিচ্ছে, এই পাওয়ার তখনই আমি সহজে অ্যাপ্লাই করতে পারবো যখন জেডকে আমি তোমার অয়েলারিয়ান ফর্মেটে নিয়ে যাব। বিকজ অয়েলারিয়ান ফর্মেটে পাওয়ার ইজিলি অ্যাপ্লাই করা যায়, বুঝছো? তুমি এই ফর্মেটে গেলে ইজিলি পাওয়ার দিতে পারবে না, এক্স প্লাস আই ওয়াইতে গেলে ইজিলি পাওয়ার বসাইতে পারবে না, বাট যখন অয়েলারিয়ান ফর্মেটে চলে যাবা তখন খুব ইজিলি পাওয়ার বসানো যাবে। তাহলে এই জন্য আমি ইচ্ছা করে এইটার তোমার ওই যে পোলার ফর্মেটকে ধরে ধরে অয়েলারিয়ান ফর্মেটে নিয়ে গেলাম। আর ই টু দি পাওয়ার আই থিটা, আর এর মান 1 বসাইলাম, থিটার মান π/4 বসাইলাম। এখন ওরা আমাকে কি বলেছে, 1 তো 1 বলেছে, জেড স্কোয়ার বের করতে। তাহলে জেড স্কোয়ার আমি যে এই জিনিসটা, এটা তো জেড স্কোয়ার করে আমি সংখ্যা বের করলাম যে আই আসে আলটিমেটলি। ওকে, সেম জেড পাওয়ার 4 বের করে -1, 6 বের করে -i, 8 বের করে 1, তারপরে আমি সবগুলো যোগ করলাম, দেখো নিমেষেই উত্তর শেষ, বুঝছো? একদম এইটা এই পর্যন্ত বানাইতে আমার 6 মিনিট প্রায় 7 মিনিট লেগেছিল, মানে এরকম লেগেছিল। ওকে, ম্যাথটা সুন্দর। প্রথম দফায় হচ্ছে আমি একটু কঠিন বানায় ফেলেছিলাম জিনিসটাকে, এক্স প্লাস আই ওয়াই ফর্মেট দিয়ে শুরু করে ফেলেছিলাম, মানে নিজে যখন আমি প্রথমবারের মতো সলভ করতে চাই। বাট পরে চিন্তা করে দেখলাম যে এখানে এই পাওয়ার 8 হইলে আমি এক্স প্লাস আই ওয়াইকে পাওয়ার 8 বানাবো কেমন, মানে এটা তো খুব ভালো বুদ্ধি না। পরে আমি নিজে বুদ্ধি করে এটাকে পোলার ফর্মেট কী বলে অয়েলারিয়ানে নিয়ে গেলাম, নিয়ে হোল পাওয়ার 2 3 করলাম। দেখলাম যেহেতু জেড স্কোয়ার হচ্ছে তোমার 2, মানে জেড স্কোয়ার যেহেতু আই, তাহলে জেড পাওয়ার খুবই ইজি, জেড পাওয়ার 4 খুবই ইজি, যে তোমার আই এর স্কোয়ার করলেই তো জেড পাওয়ার 4, জেড স্কোয়ারের স্কোয়ার, তারপরে জেড পাওয়ার 6 কি, জেড স্কোয়ারের কিউব, তারপরে জেড পাওয়ার 8 কি, জেড স্কোয়ারের 4, তার মানে এই সবগুলো এই আই দিয়ে কনভার্ট হয়ে গেল, বুঝছো? আমি জানি না অন্যান্য সমাধানগুলোতে এমনি লেখা কিনা, বাট এটা মানে আমার নিজস্ব সমাধান আর কি। এমনি করলে দেখবা খুব অল্প সময়ের মধ্যে মিলে যাবে। এই আচ্ছা, এখন আসি জটিল সংখ্যার ধর্মাবলী। তো ধর্মটা কীরকম, যে যদি কোনো জটিল সংখ্যা ইকুয়াল টু 0 হয়, বাস্তব অবাস্তব দুইটাই 0, মনে রাখো। দুইটা জটিল সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে বাস্তব অংশগুলো ইকুয়াল, অবাস্তব অংশগুলো ইকুয়াল। তারপরে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল একটা বাস্তব সংখ্যা, গুণফল ওইটাও একটা বাস্তব সংখ্যা আসবে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, 3 নম্বর পয়েন্টটা। তারপর অনুবন্ধী না এমনদেরকে তুমি যদি যোগ বা গুণ করো ওগুলো অবাস্তবই আসে, ওগুলো আর বাস্তব হয় না। অনুবন্ধী হলে যোগ গুণের ক্ষেত্রে বাস্তব হবে, অনুবন্ধী না হলে আর বাস্তব হবে না, ওগুলো অবাস্তব। ওকে, আর জটিল সংখ্যার যে কোনো মূল একটা জটিল সংখ্যা হবে, এটা একটু মনে রেখো। আচ্ছা, তারপরে আসি বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের অঙ্ক টাইপটা খুব ইম্পর্টেন্ট।
বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে দুইটা কেস দিয়ে করা যায়। বর্গমূলের একটা সূত্র আছে, একটু মেন বইটা খুলে নিও, ওই সূত্রটাও দেখে রাখতে পারো। যদি এমন হয় বাই এনি চান্স এমন বাজে বিদঘুটে একটা সংখ্যা দিল যে কোনোভাবেই তুমি মিলাইতে পারছো না, তাইলে সূত্র অ্যাপ্লাই করবা, আদারওয়াইজ সূত্র অ্যাপ্লাই করো না, নর্মালি অঙ্কটা করো। তো নর্মাল মেথডটা কীরকম, যে তোমাকে হচ্ছে একটা বাস্তব অংশ দিবে, একটা অবাস্তব অংশ দিবে, অবাস্তব অংশকে অর্ধেক করবা, যে ভ্যালুটা হবে সেটাকে তুমি হচ্ছে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করবা। লাইক অবাস্তব অংশ 24 অর্ধেক করলে হয় 12, সেটাকে আমি যে কোনো দুইটা উৎপাদকে কনভার্ট করে করে দেখবো। তো 12 হচ্ছে 1 × 12, 2 × 6, 3 × 4, 3 রকমের জোড়া আসে। তো আমার টার্গেট হচ্ছে দেখবো যে কোন জোড়ার সংখ্যা দুইটাকে স্কোয়ার করলে বিয়োগফল এই 7-এর সমান হয়। লাইক 12 স্কোয়ার আর 1, 12 স্কোয়ার মানে 140, 1 হচ্ছে 1, তাহলে পার্থক্য কত? 143, 7 হয় না। 6 স্কোয়ার 36, 2 স্কোয়ার 4, তাহলে পার্থক্য কত? 32, 7 হয় না। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, পার্থক্য 7 আসে। তাহলে আমি এই জন্য এটা নিয়ে কাজ শুরু করলাম। আচ্ছা, তাহলে এখন কাজটা কীরকম, যে আমি এই যে -7 বলেছে, তাহলে স্বাভাবিকভাবেই 4 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার করলে তো +7 হবে, -7 তো আর হবে না। তাহলে আমি 3 স্কোয়ার বিয়োগ 4 স্কোয়ার করবো। তাহলে ওই জন্য -7 বানানোর জন্য আমি 3 স্কোয়ার -4 স্কোয়ার করলাম। দেন এই 24কে আমি হচ্ছে গিয়ে 2 × 3 × 4 এর আকারে লিখলাম। লেখার পরে এইবার আমার কাজ খুব সহজ, যেটা পজিটিভে আছে সেটা রাখলাম, 2 3 4i এটা লিখলাম এখানে। দেন এই -4 স্কোয়ার এটার -1টাকে আমি i স্কোয়ার বানিয়ে দিলাম মনে মনে। তাহলে ওই জন্য 4 স্কোয়ার না হয়ে 4i হোল স্কোয়ার হয়ে গেল, এই মাইনাসটা এখানে চলে গেল আর কি, বুঝছো? দেন দেখো এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এই জটিল সংখ্যা যেটা দেওয়া ছিল সেটাকে আমি হোল স্কোয়ার ফরম্যাটে নিলাম। তাহলে এখন আমি এটা বলতে পারি না যে এটার বর্গমূলটা হচ্ছে গিয়ে এই হোল স্কোয়ার ফরম্যাটেরই রুট প্লাস মাইনাস রুট। তাহলে সুন্দর করে রুট করলে দেখবা এই হোল স্কোয়ারটা চলে যাবে, ভিতরে 3 + 4i উত্তর হয়ে যাবে। এই আর কি বিষয়। পরবর্তীতে এটাও সেম টাইপের অঙ্ক, অনেক সময় আই না দিয়ে √1 দিতে পারে, সেটার মানেই হচ্ছে আই, সেটাকেও সেম টাইপের অঙ্কগুলো মিলাবা। এই অঙ্কটা দেখে রাখো। আচ্ছা, পরবর্তী পার্ট, এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। আমি একদম মানে এমপিএম শর্টসে তো ধরে ধরে ক্যালকুলেটর শিখাইছি, বুঝছো? ইভেন আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচেও যারা পড়বা, মানে দেখবা ক্যালকুলেটরের মনে হবে যে কিরে এই জিনিস আগে ছিল, জানতাম না কেন। মানে ইঞ্জিনিয়ারিং ব্যাচ একটা অন্য লেভেলের জিনিস। ওকে, তো ক্যালকুলেটর হ্যাক্সগুলো একটু শিখে রাখাও দরকার তোমাদের সবসময়। তো খেয়াল করো, বর্গমূল কেমনে বের করবো? আমরা যেটা করব, অপশনের যে জটিল সংখ্যাগুলো আছে সেগুলোকে হোল স্কোয়ার করে করে দেখবো যে কোনটা স্কোয়ার আলটিমেটলি প্রশ্ন বের হয়। লাইক 5 - 6i এটাকে হোল স্কোয়ার করবো, দেখবো এরকম সবগুলো হোল স্কোয়ার করলে তুমি দেখবে যে 3 নাম্বার যেটা 6 - 5i কেবলমাত্র এটার হোল স্কোয়ারই হুবহু এটা আসে। তাহলে এই জন্য 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, পরবর্তী অঙ্কে যাই। যদি এরকম হয় তোমাকে অবাস্তব অংশ দিয়ে, জাস্ট অবাস্তব অংশ দিয়ে বললো বর্গমূল বের করো, মানে কোনো বাস্তব নেই, সেক্ষেত্রে কাজটা কীরকম? সেক্ষেত্রে কাজ খুবই সহজ। অবাস্তব অংশ এখানে দেওয়া হচ্ছে, মানে জটিল সংখ্যাটাই দেওয়া, এইটাই দিয়ে বললো বর্গমূল নির্ণয় করো। তখন আমরা যেটা করব যে 8-এর জায়গায় লিখবো 4 × 2i। ওকে, মানে সবসময় আমি 2i বের করবো এখান থেকে, বুঝছো? 2i বের করবো। তাহলে 8 থাকলে 4 × 2i হবে। তারপর মনে করো যদি 10 থাকে তাহলে 5 × 2i হবে, মানে 2i বের করতে হবে, এটা হলো মেন কথা। দেন 2i এর আগে পরে আমি লিখবো 1 স্কোয়ার এবং i স্কোয়ার। i স্কোয়ার মানে -1 আর 1 স্কোয়ার তো 1, যোগ করলে আলটিমেটলি ভ্যানিশ। সো আমি এই দুটো আনতে পারি। আনার পরে আমি দেখবো যে এখানে না তোমার a + ib, মানে সরি কী বলে, a + b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে। এই দেখো a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। দেন আমি a + b হোল স্কোয়ার লিখে ফেলবো। তাহলে দেখো আমি এইটাকে একটা হোল স্কোয়ার ফরম্যাটে নিতে পারলাম। দেন যদি আমি রুট করি, সুন্দর করে বর্গমূল চলে আসবে। আচ্ছা, পরের অঙ্ক সেম টাইপের, i এর বর্গমূল কত বের করতে বলেছে। তো যেহেতু অবাস্তব, সেক্ষেত্রে আমি এখান থেকে যেমনেই পারি 2i বের করেছি, একটা হাফ নিয়ে আর কি। দেন আমি আগে পরে 1 এবং i স্কোয়ার দিলাম, দেন a + b হোল স্কোয়ার সূত্র, তারপরে ডিরেক্ট বর্গমূল করলে এই উত্তর চলে আসে। ওকে, পরবর্তী পার্ট, ঘনমূল নির্ণয়, 1-এর ঘনমূল নির্ণয়। এই ঘনমূল নির্ণয়ের টেকনিকটা একটু দেখে রাখো যে সুন্দর মতন কেমনে করলাম। যখনই তোমাকে ঘনমূল, চতুর্মূল, ষষ্ঠমূল এগুলো বের করতে বলবে, তুমি সেটাকে x দিয়ে ধরে কাজ শুরু করবা। লাইক 1-এর ঘনমূল বের করতে বলেছে, তো বলবো ধরি x = ঘনমূল অফ 1। এরপরে তুমি হোল কিউব করো, তারপরে বাম দিকে নাও, নিলে a³ - b³ এর সূত্র এখানে অ্যাপ্লাই করো। তারপরে তুমি হয় অথবা দিয়ে কাজ করো, যে হয় এত = 0 অথবা এত = 0। দেন তুমি দেখবা এখানে দ্বিঘাত অঙ্ক, দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। ওটাকে সমাধান করলে আরও 2টা x এর মান পাচ্ছ। তাহলে x এর এখানে একটা মান আর এখানে আরও 2টা মান, এই মোটমাট 3টা মান। এই 3টা মান হচ্ছে x এর 3টা ঘনমূল। ঘনমূল সব দেখবা, বর্গমূল সবসময় 2টা করে হবে, ± i এরকম হবে। ঘনমূল সবসময় 3টা আসবে, চতুর্মূল 4টা, পঞ্চমূল 5টা, ষষ্ঠমূল 6টা। সিলেবাসে তোমাদের পঞ্চমূল, সপ্তমূল, নবমূল এগুলো নাই, বাট ইঞ্জিনিয়ারিং ব্যাচে আবার ওগুলোও থাকবে ইনশাল্লাহ, ওগুলো করায় রাখবো, ওগুলো দিয়ে পরীক্ষা হবে, মানে ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা,
দামি ব্যাচগুলো তো ওগুলো কারণ হয় নর্মালি, বাট তোমাদের ব্যাচে তো থাকবেই স্বাভাবিক। আচ্ছা এখন আসো, তারপরে আসি যে তাইলে আমার এককের ঘনমূল কোনগুলো 1 আর এই দুইটা, একটাকে আমরা বলবো ওমেগা আর একটাকে বলবো ওমেগা স্কোয়ার। ট্র্যাডিশনালি প্লাসটাকে ওমেগা বলি, মাইনাসটাকে ওমেগা স্কোয়ার বলি। আচ্ছা এখন আসি তাহলে আমার ওমেগা আর ওমেগা স্কোয়ার এরা কি একে অপরের বর্গ, এটা একটু খেয়াল রাখো। তারপরে যে কোনো মূল লাইক বর্গমূল দুইটা আসবে, ওই দুইটাকে যোগ করবা, যোগ করলে দেখবে অ্যান্সারটা 0 হবে, বুঝছো? তারপরে ধরো তোমার কি বলে যে ঘনমূল যে কোনো জাস্ট এককের, ওইটাই ইম্পর্টেন্ট না, মানে যে কোনো সংখ্যার ঘনমূল 3টাকে যোগ করবা ধরে, দেখবা যে অ্যান্সার 0 আসছে। একটা মনে করো যে কোনো জটিল সংখ্যার চতুর্মূল 4টা আসবে, 4টাকে ধরে যোগ করবা, দেখবা 0 আসে। মানে যতগুলো মূল অ্যাভেলেবল সবগুলোকে ধরে যোগ করলে আজীবনে 0 হয়। তাহলে এখানে যেহেতু আমার এককের ঘনমূল হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই 3জন, তাহলে ওদেরকে যোগ করলে যোগফলটা কত হবে? 0 হবে। আচ্ছা এখন ওদেরকে গুণ করলে গুণফলটা কত হবে? মনে করো বললাম যে 9-এর রুট হচ্ছে +-3, হ্যাঁ, বা মনে করো 9-এর রুট হচ্ছে 3। তাহলে এখন ধরো এরকমই দুইটা মূল জটিল সংখ্যা, মানে দুইটা মূল আসছে, এদেরকে গুণ করলে কত হবে? 9 ব্যাক করবে না আলটিমেটলি, মানে জিনিসটা তো এটাই হয় আলটিমেটলি। তাহলে ওইখানে জিনিসটা এরকম যে তোমার যদি যেহেতু ঘনমূল এই 3টা, এদেরকে তুমি যদি গুণ করো ওই 1ই ব্যাক করবে, বুঝছো? 1ই ব্যাক করবে। তাহলে এখানে আলটিমেটলি তোমার 1 ব্যাক করে। তাহলে ওই হিসাবে বলা যায় যে ওমেগা হচ্ছে 1/ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার মানে 1/ওমেগা, বুঝছো? মানে একটা বিপরীত, এবং ওমেগা কিউবের মান 1, এটা একটু মনে রাখো, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আর এটা যেমন শেখাচ্ছিলাম যে আই এর পাওয়ার, বড় পাওয়ারকে ছোট বানানোর নিয়ম হচ্ছে বড় পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষটাই হবে আলটিমেট ফাইনাল পাওয়ার। সেম ওমেগার পাওয়ার যদি বড় হয়, লাইক ওমেগা পাওয়ার 252, 632, এই ওমেগার পাওয়ার বড় পাওয়ারকে ছোট করার জন্য আমরা যেটা করি 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ বসায় দিই। আই এর পাওয়ারে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ, ওমেগার পাওয়ারে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ, দ্যাটস ইট, এটুকুই পার্থক্য। আচ্ছা পরবর্তী পার্টে যাই। যেমন এখানে বললো যে এককের জটিল ঘনমূলগুলো যদি আলফা এবং বিটা হয়, তাহলে নিচের কোনটা সঠিক? তাহলে যে কোনো একটাকে তুমি ওমেগা ধরো, একটাকে ধরো ওমেগা স্কোয়ার, দেন তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ারের গুণফল অবশ্যই 1 হবে, যেহেতু ওমেগা কিউব হয়ে যায়। তারপরে ওমেগা এর স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান, মানে একটা স্কোয়ার করলে আরেকটা পাওয়া যাবে, সত্য। ওমেগা, তাহলে দেখো 1 ওমেগা ওমেগা স্কোয়ার যোগ করলে 0, তাহলে শুধু ওমেগা এবং ওমেগা স্কোয়ারের যোগফলের মানটা কত? এই 1টা এদিকে চলে যাবে না, -1। বুঝতে পারছো? এইগুলো দিয়ে এমসিকিউ দেয় এবং এগুলো কমন এমসিকিউ, মানে পরীক্ষায় আসে, রেগুলার আসে। পরের পার্টে যাই। তোমাকে যদি বড় পাওয়ার দেয় ছোটো কেমনে করবা, কী শেখাইছিলাম? যে ওমেগার পাওয়ারকে 3 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যত বসায় দিবা। লাইক তোমাকে এখানে দিল 1971, 3 দিয়ে ভাগ করলে দেখলা ভাগশেষ 0, তাহলে ওইটাই ওমেগার পাওয়ার। 2022 ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, ওইটাই ওমেগার পাওয়ার। 2021 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2, তাহলে ওমেগা স্কোয়ারই হবে ফাইনাল। আচ্ছা তাহলে সব ক্ষেত্রে জিনিসটা এরকম আর কি। এখন ওমেগা এর ধারা, এই ক্ষেত্রে নিয়মটা কি? আই এর মতো, আই হচ্ছে পরপর 4টা আই পাওয়ারের আই যোগ করলে 0, ওমেগার ক্ষেত্রে হচ্ছে পরপর 3টা পাওয়ারের ওমেগা যোগ করলে 0 হবে, বুঝছো? মানে আই সবসময় 4 দিয়ে কাজ হয়, ছোট বড়কে ছোট করতে গেলে 4 দিয়ে ভাগ করবা, ধারার জন্য তুমি 4 দিয়ে ভাগ করবা। ওমেগার ক্ষেত্রে সবসময় 3 দিয়ে, বড় পাওয়ারকে ছোট পাওয়ার করতে গেলে 3 দিয়ে ভাগ, ধারা হচ্ছে 3টা করে 0 হয়, মানে সব ক্ষেত্রে এরকম আর কি। তাহলে এই ক্ষেত্রেও কাজ একই রকম, যে পদ সংখ্যা বের করবা, পদ সংখ্যাকে যা আসবে সেটাকে 3 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যত, শুরুর থেকে সেই কয়টা ওমেগা নিবা, ওদের যোগফলটাই হবে আলটিমেট অ্যান্সার। মানে কমপ্লিটলি আই এর পাওয়ারের মতো, খালি আই এর জন্য আমরা 4 দিয়ে ভাগ করতাম, আর ওমেগার ক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করবো, দ্যাটস ইট। ওকে আচ্ছা, আমি একটু স্পিডেই কথা বলছি, আমি নর্মালি এরকম স্পিডে বলি না, বাট যেহেতু তোমাদের হাতে সময় কম, মানে একটু স্পিড দেওয়াটা দরকার আর কি। আচ্ছা, ওমেগা এককের কাল্পনিক ঘনমূল হলে এটা গুণফলের মান কত? কাজ খুবই সিম্পল, মানে পরপর সিরিয়ালে থাকা 3টা পাওয়ার তুমি যদি পাও ওমেগাতে, লাইক 6, 7, 8, এদের মানটা হচ্ছে 0, তাহলে ওমেগা পাওয়ার 5 থাকবে শুধুমাত্র। তারপরে এইখানে সিরিয়াল করে করে সমান্তর ধারায় 3টা পেয়েছো, -3, -5, -7, এদেরকেও তুমি 0 লিখতে পারবা, তাহলে থাকবে হচ্ছে ওমেগা পাওয়ার -1। ওকে, এখন এই দুটোকে গুণ করো, ওমেগা পাওয়ার 4, ওমেগা পাওয়ার 4কে ছোটো করলে ওমেগা আসে, এটাই হলো অ্যান্সার, এই যে ওমেগা। বুঝছো? অনেক অল্প সময় করা যায়, কিন্তু বাচ্চারা এটা নিয়ে মানে উটকে একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। অনেকে এটাকে ভগ্নাংশ বানায় লসাগু কষাগু শুরু করে দেয়। এমনি করবা না, টেকনিক যেটা শেখাইলাম, যে 3টা সিরিয়াল পাওয়ার থাকলে ওদের জন্য 0, 3টা সমান্তর ধারার পাওয়ার থাকলে ওদের জন্য 0, এগুলো একটু খেয়াল রাখো কথাগুলো। তারপরে আসো চতুর্মূল নির্ণয়। তোমাকে বলেছিলাম বর্গমূলের পরে যে কোনো মূল করতে গেলে তুমি x ধরে নিবা, চতুর্মূলের জন্য x ধরে নিলা, নেওয়ার পরে হোল পাওয়ার 4 করে, এখন যেটা করবে এই নেগেটিভটাকে সরানোর জন্য i স্কোয়ার, দেন তুমি এই পাওয়ার 4কে রুট করে দাও, তাহলে x² = +-9i। এখন
এটাকে বর্গমূল করতে হবে না এক্স পাওয়ার জন্য, কি করব আমরা এই নাইকে এখান থেকে 2i বের করব। এই 2i এর আগে পিছে 1 এবং i স্কোয়ার, দেন এটাকে a প্লাস ib হোল স্কোয়ারের সূত্র। তারপরে আমি এটাকে আবার রুট করব, দেখবে অ্যান্সার চলে আসবে। বুঝছো? তাহলে একটু আরেকবার ব্যাক করি যে পাওয়ার, তুমি আগে এক্স ধরে নাও, পাওয়ার 4 বের করো, তারপরে যদি নেগেটিভ থাকে সেখানে i স্কোয়ার আনো, দেন তুমি চুপ করে রুট করে ফেলো। রুট করার পরে দেখবা যে একটা এক্স স্কোয়ারের মান আসছে সামথিং i টাইপের, ওইখান থেকে 2i বের করবা, আগে পিছিয়ে 1 এবং i স্কোয়ার, দেন তুমি a প্লাস ib হোল স্কোয়ার দিয়ে তারপরে এক্স এর মান নির্ণয় করে ফেলবা। কাজ খুবই ইজি অ্যাকচুয়ালি, একটু চেষ্টা করলে দেখবা পেরে যাচ্ছ। এখানে আরেকটা ম্যাথ আছে, এটা একটু হোমওয়ার্ক রইল, সেম টাইপ। এই অঙ্কটা অনেকের কাছে একটু কষ্ট হতে পারে, এই জন্য আমি আরেকটা এক্সাম্পল রেখে দিয়েছি। আচ্ছা, তারপরে আসে ষষ্ঠ মূল নিয়ে। ষষ্ঠ মূলের সেট আপটা একদমই সিমিলার। বর্গমূল ছাড়া যে কোনো মূল কী করতে হয়, এক্স ধরে নিতে হয়। তাহলে এখানে বলেছে 64-এর ষষ্ঠ মূল বের করতে, তো ধরবা এক্স ইকুয়াল টু 64-এর ষষ্ঠ মূল, দেন তুমি ওইখান থেকে এক্স পাওয়ার 6 আগে বের করবা। এই এক্স পাওয়ার 6কে আগে বর্গমূল করবা। বর্গমূল করলে যেটা দেখবা যে এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস 8 আসছে। ওকে, এখন এবার সবগুলোকে বাম সাইডে নিলা, তাহলে এক্স কিউব প্লাস মাইনাস 2 কিউব ইকুয়াল টু 0। দেন একবার এক্স প্লাস 2 মানে এক্স কিউব প্লাস 2 কিউব ইকুয়াল টু 0, এটা একটা। এক্স কিউব মাইনাস 2 কিউব ইকুয়াল টু 0, এটা আরেকটা। এই দুইটা হইল। দেন 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 এ কিউব প্লাস বি কিউবের জন্য এটা দিয়ে এক্সের একটা মান, আর এ কিউব মাইনাস বি কিউবের জন্য এটা দিয়ে এক্সের আরেক দফা মান। তাহলে এইখানে দেখো, এখানে একটা আর এখানে দুইটা, তিনটা। এইখানে একটা আর এখানে দুইটা, আরও তিনটা, মোটমাট 6টা মান। বুঝছো? এই আর কি বিষয়। পরবর্তী পার্টে আসি। যেমন এটা আরেকটা অঙ্ক, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যাও যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল টু রুট 2, এটা প্রমাণ করতে হবে। কাজ খুবই সিম্পল। এইখানে বর্গমূল যদিও, বাট যেহেতু ডাবল জোড়া রাশি সেক্ষেত্রে আমরা এক্স ধরে করব। কিউবিকের জোড়া রাশিও দিতে পারে, সেক্ষেত্রে এক্স দিয়ে করবা, ধরে করবা আর কি। তাহলে ধরলে এত ইকুয়াল টু এক্স, তোমার কাজ হচ্ছে ফাইনালি এক্সের মান রুট 2 বের করা আর কি। বুঝছো? তো এটাকে ধরার পরে হোল স্কয়ার করবা, করলে দেখবা যে আইগুলো সরে গেছে, এখানে এরকম সংখ্যা আসছে যে এক্স ইকুয়াল টু 2, এক্স স্কোয়ার ইকুয়াল টু একবারেই আসবে দেখবা। দেন তোমার কাজ হচ্ছে ওখান থেকে এক্সের মান বের করে, যে প্লাস মাইনাস 2, ওরা প্লাস 2 দেখতে চেয়েছে, বুয়েটে প্লাস মাইনাস 2 দিয়ে চেয়েছিল এর আগে। এগুলো কিন্তু কমন অঙ্ক। ওকে, কমন অঙ্ক। পরের পার্টে যাই, যেমন এই যে কিউবিক ঘনমূল দিয়েও বলেছে, সেই ক্ষেত্রেও কাজ একই। আগে এক্স ধরবা, তারপরে সেই এক্সকে এক্স কিউব করবা, দেখবো অনেকখানি কাটাকাটি যাচ্ছে। তারপরে ফাইনালি এক্স কিউব মাইনাস 3x এরকম আসলো, কমন নিয়ে সেখান থেকে এক্সের মান এবং এক্সের আরেকটা মান, দুইটা মান চলে আসছে। তাহলে আলটিমেটলি কিন্তু ওই 0 আর প্লাস মাইনাস রুট 3i। একটু দেখে যাও, একটু দেখে যাও। বুঝছো? দেখে যাও। আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাকে এরকম জটিল সংখ্যা দিয়ে দেয়, দেওয়ার পরে বললো যে একটা জটিল সংখ্যার অর্ধেকের পাওয়ার n আর সেটার অনুবন্ধীর অর্ধেকের পাওয়ার n দেখাইতে হবে যে 2 আসছে। এখন এই জটিল সংখ্যাটার অর্ধেক কত আবার, চলো এটা একটু দেখি। এটা একটা জটিল সংখ্যা, এটার অনুবন্ধী। অর্ধেক করতে গেলে দেখবা একটা হবে ওমেগা, একটা হবে ওমেগা স্কোয়ার। একটু করেই দেখো, দেখবা বুঝতে পারছো। বুঝছো? একটু লিখে দেখতে হবে, দেখবে একটা ওমেগা স্কোয়ার আসছে। এখন তোমার ফাইনাল টাস্কটা হচ্ছে এই যে একটা ওমেগা পাওয়ার n, একটা ওমেগা স্কোয়ার পাওয়ার n, এইটাকে তোমার হয় -1 দেখাইতে হবে, অথবা একটু দেখে নিই, অথবা 2 দেখাইতে হবে। এটা তোমার করতে হবে। কেমনে করবা? তাহলে ফার্স্ট অফ অল ওরা তোমাকে বললো যে এই জিনিসটার মান 2 আসবে যখন n এর মান হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তাইলে কাজ খুবই সিম্পল। তোমার এখানে কাজ যেটা, যে nটাকে একটু ভিতরে নিয়ে নাও, দেন এখানে তুমি n 3 দ্বারা বিভাজ্য করো, লাইক 3m ধরে নাও। এখন তুমি যদি ক্যালকুলেট করো, দেখবে এখানে 2 চলে আসছে, 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 2। আর বললো যে এই টোটাল লেফট হ্যান্ড সাইডের মানটা -1 হবে যখন n অন্য কোনো সংখ্যা হবে, 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 3 দ্বারা বিভাজ্য না কোন টাইপের সংখ্যা, যে ভাগশেষ 1 অথবা ভাগশেষ 2, অর্থাৎ 3m+1 অথবা 3m+2। যদি 3m+1 হয় তাহলে অ্যান্সারটা -1, যদি 3m+2 হয় তাহলেও দেখবা ক্যালকুলেট করলে অ্যান্সারটা -1 চলে আসে। দুই ক্ষেত্রেই -1 আসে। একটু একবার চেক দাও, পারবা, অবশ্যই পারবা। ওকে, আচ্ছা, পরবর্তী পার্ট। এই অঙ্কটাও খুবই কমন এবং ইম্পর্টেন্ট ম্যাথটা খুব ইজি ছিল। যে তোমাকে হচ্ছে গিয়ে ওরা বললো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই তিনটার যোগফল হচ্ছে 3 × p কিউব প্লাস q কিউব দেখাইতে হবে, যেখানে a এর মান p প্লাস q, b এর মান p প্লাস ওমেগা q, c এর মান p প্লাস ওমেগা স্কোয়ার q। কাজ খুবই সিম্পল, a b c এর মান সুন্দর করে বসাও। তারপরে তোমার কাজ হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা সূত্র অ্যাপ্লাই করো। প্রথমটার ক্ষেত্রেও, দ্বিতীয়টার ক্ষেত্রেও, তৃতীয়টার ক্ষেত্রেও লিখলা। লিখার পরে তুমি যেটা করবা, যেই রাশিতে কিউবগুলো আছে ওদেরকে তুমি একসাথে করবা, যেগুলোতে পি স্কোয়ার আছে ওদেরকে একসাথে, যেগুলোতে কিউ স্কোয়ার আছে ওদেরকে একসাথে। বুঝছো? তাহলে দেখো, যেগুলোতে পি কিউ দুইটাই কিউব করে আছে ওদেরকে একসাথে করতে গেলে দেখবা যে তোমার এখানে
3টা পি কিউব আর 3টা কিউ কিউব আসছে। ভাই এই ওমেগা কিউবের মান তো 1, তো চলে যাবে। ওমেগা পাওয়ার 6 এটা মানে কি ওমেগা কিউব স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1 চলে যাবে। অর্থাৎ ওভারঅল 3টা পি কিউব 3টা কিউ কিউব এইটা হবে। তারপরে এইখানে তোমার হচ্ছে 3p স্কোয়ার কিউ, তো তুমি যদি 3p স্কোয়ার কিউ কমন নাও 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসবে। তারপরে 3p কিউ স্কোয়ার তো কমন নিলে দেখবো 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসবে। এগুলো তো আলটিমেটলি জিরোই, তাই না? জিরো তো সেক্ষেত্রে আলটিমেটলি 3p কিউব প্লাস কিউ কিউব হবে উত্তর। জিনিসটা এরকম আর কি। আচ্ছা, পরবর্তী পার্টে যাই। এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাকে এরকম বলে যে দেখো এই দুইটা কিউবের যোগফল হচ্ছে 0। এখন আমাকে এইসব জিনিসপাতি প্রমাণ করতে হবে। ম্যাথ খুবই ইজি, জাস্ট একবার ওভারভিউ করে দিই। তো যেহেতু এই কিউব এবং এই কিউবের যোগফল 0, তুমি একটাকে বাম সাইডে একটাকে ডান সাইডে রাখার পরে ভগ্নাংশ বানায় ফেলো, এবং ভগ্নাংশ করলে দেখবা এই মাইনাসটা তো রয়ে যাবে, এটাকে পাঠিয়ে দাও ভিতরে, হইল। দেন তুমি কিউবিক রুট করো, কিউবিক রুট করলে দেখবে এখানে এই মাইনাসটা রয়ে যায়। আচ্ছা, এখন এখানে কি 1-এর কিউবিক রুট আসছে না? তুমি জানো না 1-এর কিউবিক রুট মানে কত 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে ফার্স্টে একবার 1 নিয়ে এই যে নীল কালি দিয়ে 1 নিয়ে কাজটা করো, একবার গোলাপি ওমেগা নিয়ে একবার কাজ করো, একবার হলুদ ওমেগা স্কোয়ার নিয়ে একবার কাজটা করো, বুঝছো? তাহলে দেখবা 3 ক্ষেত্রে 3টা, এই ক্ষেত্রে বি এর মান আসছে, এই ক্ষেত্রে এ এর মান আসছে, এই ক্ষেত্রে সি এর মান আসছে। তো তোমার এমনি উত্তরগুলো মিলবে, বুঝছো? যদিও এখানে আরও কিছু টেকনিক আছে, বাট আমি এখন মানে এগুলো বলে টাইম পাস করতে যাচ্ছি না আর কি। পরবর্তী পার্টে যেমন এই অঙ্ক সৃজনশীলে আরও ঘুরাই দিতে পারে, বাট জিনিস একই আলটিমেটলি। এই যে সামথিং এটার কিউব প্লাস ওটার কিউব ইকুয়াল টু 0 দেওয়া, সেম তোমাকে আগে এই ভ্যালুগুলো বের করতে হবে, দেন কিউবগুলো করে তারপরে তুমি অঙ্কটা শুরু করবে, আগের অঙ্কটা হুবহু এটা। ওকে, এগুলো কিন্তু অঙ্ক দেয়। আচ্ছা, এরপরে অনুবন্ধী সমীকরণের প্রমাণ, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে লাইক ওরা বলে দিল যে a প্লাস আইবি এর কিউব এত, এর মান হচ্ছে x প্লাস আই বাই, যদি হয় প্রমাণ করে দেখাও, অনুবন্ধী করলে বাম পক্ষ অনুবন্ধী করলে ডান পক্ষ অনুবন্ধী। আরও 2টা প্রমাণ, একটু খুব ইজি। ফার্স্ট অফ অল তোমার a প্লাস আইবি ইকুয়াল টু এত, যেটা দেওয়া আছে এটা লিখলা, হোল কিউব করলা, কিউবটাকে ভেঙে ফেললা, ভাঙার পরে জটিল সংখ্যা ইকুয়াল টু জটিল সংখ্যা, তাহলে বাস্তব একসাথে করলা, অবাস্তব একসাথে করলা, করা হইল। দেন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে খুবই সিম্পল, কিন্তু খুবই সিম্পল, একটু খেয়াল করো। তোমাদের এরপরে যেটা কাজ, যে ওরা তোমাকে, আচ্ছা এখন এই এ আর এই বি তুমি যদি এই সব জায়গাগুলোতে বসাও, দেখবা 2 আর 3 মিলে যাচ্ছে। লাইক এখানে এর মান কত আসছে x কিউব মাইনাস 3xy স্কোয়ার, বি এর মান কত আসছে 3x স্কোয়ার বাই মাইনাস y কিউব। এই মানগুলো তুমি যদি এখানে বসাও দেখবা এই ভ্যালু আসছে, যদি এখানে বসায় দাও দেখবে এই ভ্যালু আসবে, অটোমেটিক মিলবে। আর 1 নাম্বারটার থিমটা হচ্ছে যে 1 নাম্বারের ক্ষেত্রে খুব সহজে, আমরা নর্মালি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এমনি করি, বাট এটা এইচএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা, বিকজ অনুবন্ধীর নিয়মে মানবে। সেটা হচ্ছে তোমাকে যেটা দেওয়া আছে সেটা তুমি আগে লিখলা, লিখার পরে কিউবিক রুট মানে কত 1/3 না পাওয়ার। আচ্ছা, এবার ধরে 2 জনকেই অনুবন্ধী করলে দেখবা এই অনুবন্ধী যে দাগটা এটা পাওয়ারের ভিতরে চলে যাবে। তো সেক্ষেত্রে a প্লাস আইবি এর অনুবন্ধী কত a মাইনাস আইবি, আর এখানে x প্লাস আইবি এর অনুবন্ধী কত x মাইনাস আইবি। দেখো অটোমেটিক এটা মিলে যায় পরে, বুঝছো? তাহলে এমনি করে সবগুলো অঙ্ক করা যায়। আমি যেগুলো অঙ্ক এখানে বুঝাই দিলাম, এই প্রত্যেকটা অঙ্কই একটু দেখাই দিই, দাঁড়াও 2 আর 3টা একটু দেখাই। লাইক 2 নাম্বারটায় এখানে এ আর বি এর যে ভ্যালুগুলো, যেমন এই জায়গায় বসাই দিলাম, দেখো উত্তর মিলে যায়, বুঝছো? তারপরে ধরো এই পরের অঙ্কটা সেম, এ আর বি এর যে ভ্যালুগুলো পেয়েছিলাম এই জায়গায় আর এই জায়গায় বসাই দিলাম, দেখো ফাইনালি এটা মিলে যায়, বুঝছো? আমি চেষ্টা করেছি একদম ডিটেলে দেখাই দিতে সবগুলা, বুঝছো? ডিটেলে দেখাই দিতে। এইখানে এই ভিডিওটাতে আমার মানে উদ্দেশ্য এটা ছিল না অনেক জ্ঞানী বানায় দেওয়া, আমার উদ্দেশ্য ছিল যে মাঝখানে তুমি 1 মাসের মতো ম্যাথ করো না এইভাবে, এখন যাতে এই ভিডিওটা দেখলে সব কিছু মনে পড়ে যায়, মানে আগে অবশ্যই করা থাকতে হবে আর কি, বুঝছো? আমি জাস্ট একবার থরলি পড়ায় দিয়ে গেলাম সবগুলা ইম্পর্টেন্ট যেগুলো ম্যাথ, ইম্পর্টেন্ট যেগুলো সিকিউ এমসিকিউ, যেগুলো কথা মানে আমার বলতে ইচ্ছা করছে পরীক্ষার আগে, সেই জিনিসগুলো আমি বলে দিয়ে গেলাম। তোমাদের কাজ হচ্ছে বাসায় এই ম্যাথগুলো একটু ভালো মতন প্র্যাকটিস করা। আর অনেকে আছো যে এখনও যোগাযোগ করছো যে ভাই এমপিএম শর্টসে যুক্ত হতে চাই, তো যদি এমন হয় যে ভাই লাস্ট মোমেন্টে 2-1টা চ্যাপ্টার একটু দেখে রাখতে চাচ্ছি এখান থেকে, সেই ক্ষেত্রে এখনও ওই ফাইনালি যে অফারটা ছিল 400 টাকার, সেটা দিয়ে যুক্ত হতে পারো। আমাদের যে বিকাশ নাম্বার আছে সেই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে দিলেই কাজ হয়ে যাবে। আমি একটু বিকাশ নাম্বারটা লিখে দিই, 01302700071। এই নাম্বারে 420 টাকা আর কি, 420 টাকা সেন্ড মানি করে আমার ইনবক্সে এমডি মাহির আছে ফেসবুক অ্যাকাউন্টের যে ইনবক্স মেসেঞ্জারে, ওইখানে স্ক্রিনশট পাঠাই বললেই হবে যে ভাই এমপিএম শর্টসের জন্য হচ্ছে টাকা পাঠাইলাম। ওকে, এইটা আমি মনে করি না লাস্ট মোমেন্টে আমি যেভাবে তোমাদেরকে শিখাই দিয়ে গেলাম আর কোনো কোর্স টোর্স করার দরকার আছে, বাট এরপরেও এমন অনেকে আছো যারা নাকি অন্যান্য ব্যাচের মানে পরবর্তীতে দেখবা ওদের জন্য সেম কথা আর কি, বুঝছো? আর
সামনে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ, বুঝছো? এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং ব্যাচ। এবং একদম যদি মানে যে তেমন কিছু আগে ওরকম করো নাই, মোটামুটি পারো বাট খুব একটা ভালো অবস্থা না, এরপরেও চাচ্ছ যে ভাই মানে বুয়েট আমার দরকার বা কুয়েট টুয়েট হইলেও ভাই একটু ভালো একটা সাবজেক্ট হইলে হয়ে যাবে, তাদের জন্য এটা হাইলি রিকমেন্ডেড। যদি এমন হয় যে ভাই আগে মোটামুটি আমি করা আছে, সবগুলো অধ্যায় আমি ঠিকঠাক পারি, আমার একদম টপ 100 দরকার আমার, তাদের জন্য এটা হাইলি এফিশিয়েন্ট, বুঝছো? এই কোর্সটা মেইন টার্গেটটাই হচ্ছে যারা পরিশ্রম করতে পারবে, একদম 0 to বুয়েট রেডি। এই কোর্স থেকে এর আগে একদম টপ 20-তে অনেক স্টুডেন্ট ঢুকে চালানোর মতে। আবার এমনও ছিল যে টেস্টে ফেল করে আসছে, ও আমার MPM ষষ্ঠ ছিল, এরপরে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামে ছিল, ও আল্লাহর রহমতে 600 ঘরে চান্স পেয়ে গেছে, বুঝতে পারছো? মানে দুইটা দলের জন্যই, যারা নাকি একদম ভালো করতে চাও, তোরা একদম উদ্ভাসের উইকলিতে সব প্রশ্ন কমন পাইতে চাও, একদম মানে অল্প অল্প ম্যাথ খুব ভালো মতন প্র্যাকটিস করতে চাও, ম্যাথ কোনগুলো করতে হবে একদম ইঞ্জিনিয়ারিংয়ের টপ দিকে যাওয়ার জন্য, সেইগুলো যদি করতে চাও তাহলে এই কোর্সটা। আবার একদম তোমার যে বেসিক টু কোনো কোনো অধ্যায় উইক, ধরো স্থিতিবিদ্যা তুমি ঠিকঠাক পারো না, বা তোমার লাইক জটিল যোগজীকরণ একটু বুঝতে কষ্ট হয়, গতিবিদ্যা বুঝতে একটু কষ্ট হয়, মানে এখনও গ্যাপ আছে, তাদের জন্য এই কোর্সটা। আমার টার্গেট হচ্ছে 2 রকমের এখানে, ওকে? আর আরেকটা বিষয় হচ্ছে এইবার শুধুমাত্র মানে আগের বছরগুলোতে এটা হইতো না, এইবার আমি যেটা করেছি যে ভার্সিটি আর্কাইভটা, গত বছরের ভার্সিটি আর্কাইভ আমি এখানে ফ্রিতেই অ্যাড করে দিয়েছি, বুঝছো? মানে 1680 টাকা মাত্র কোর্স ফি। এই কোর্স ফিতে তুমি ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম নতুন ক্লাসগুলোতে পাবাই, এর পাশাপাশি গত বছরের ভার্সিটি আর্কাইভে তুমি ফ্রিতেই এখানে পেয়ে যাবা। মানে এমন যদি কারো হয়, আল্লাহ না করুক, শেষ মোমেন্টে এসে তোমার কাছে মনে হলো যে ভাই ইঞ্জিনিয়ারিং আমার জন্য হচ্ছে না, বা মনে করো রেজাল্ট আল্লাহ না করুক খারাপ হয়ে গেছে, তখন যাতে তোমার আর কোথাও খরচ করতে না হয়, একবারে যাতে কাজ হয়ে যায়, বুঝছো? জন্য ভার্সিটি আর্কাইভটা একবারে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, ওকে? এবং ক্লাস কোয়ালিটি একদমই MPM শর্টসের মতো, মানে বেসিক টু অ্যাডভান্স যা কিছু লাগে। আর আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচের অ্যাডভান্সমেন্ট একটু বেশি অ্যাডভান্স আর কি, ধীরে 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 শুরু করে বেসিক থেকে। বাট বুঝতে বললাম তো, আমার তো টপ 20ও পাইতে হবে এখান থেকে, ওকে? যে এই স্টুডেন্টটা মনে করো ওর কলেজের টপার, এখন ও চাচ্ছে যে টপ 20তে ঢুকবে বুয়েটে, ও চাচ্ছে উদ্ভাসের উইকলিতে সব কমন পাইতে হবে, ফুল নাম্বার পাইতে চায় ম্যাথে। আমার স্টুডেন্টরা কিন্তু সবসময় উদ্ভাসের উইকলিতে ফুল নাম্বার পায়, বুয়েটে আজে বাজে প্রশ্ন, এই যে গত বছর প্রচণ্ড বাজে কোয়েশ্চেন করেছে, তাও আমার স্টুডেন্টগুলোর মধ্যে খুবই ভালো আনসার করে দিয়ে আসছে। বিকজ আমি এখানে জাস্ট কয়েকটা বইয়ের অঙ্ক, কয়েকটা তোমার কোয়েশ্চেন ব্যাংকের অঙ্ক এনে করাই দিচ্ছে, ওইটা না। একটা ম্যাথ তুমি নিজে কেমনে সলভ করতে পারবা, নিজে কেমনে বুঝবা যে কী করতে হবে, এবং মিনিমাম টাইমে পারবা কেমনে, ক্যালকুলেটারের কী দক্ষতা ইউজ করলে খুব অল্প সময়ে কাজ হবে, এইগুলো মেনলি এখানে ফোকাস করা হয়, বুঝছো? এবং একদম ইন্টারঅ্যাক্টিভ PDF, ইউটিউবে ক্লাস, এই লেভেলে যাবে সব কিছু, বুঝছো? আর একদম একদম তোমার মানে IITর কোয়েশ্চেন ব্যাংক সহ যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলে এখানে করানো হচ্ছে। সো মাত্র 680 টাকায় যুক্ত হইতে পারবা HSC চলাকালীন, মানে লাস্ট পরীক্ষার দিন পর্যন্ত। যদি তোমার ফাইনাল পরীক্ষা মানে শেষ পরীক্ষা পর্যন্ত দেখতে ইচ্ছা হয় যে একটু দেখি পরীক্ষা ভালো হচ্ছে কিনা, শেষ পরীক্ষার দিনই ভর্তি হও, সমস্যা নেই। বাট ওই যে 17 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে আর কি, কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার পরীক্ষা পর্যন্ত। আমি মনে করি তোমাদের ব্যাচের জন্য এই কোর্সটা বেস্ট কোর্স ইনশাল্লাহ, বুঝছো? মানে ইঞ্জিনিয়ারিং তো তুমি পাবাই, ভার্সিটি গত বছর আর্কাইভটা পেয়ে যাবা, মানে আর কি লাগে জীবনে। এবং ওইবারে এমনভাবেই জিনিসগুলো দেওয়া হয়েছে যে তুমি যদি ওর বাইরে একটা অঙ্ক না করো ভার্সিটির জন্য কিছুই যাবে আসবে না। এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি বলবো, মানে তুমি তো কেতাব স্যার পুরো করে কুল পাবা না এই 3 মাসের মধ্যে, আর 1-2 বার প্র্যাকটিস করে তো লাভ হয় না, মানে মিনিমাম 4-5 বার প্র্যাকটিস, 8-10 বার প্র্যাকটিস করা লাগে। যেই ছেলেটা ওই যে টেস্টে ফেল করেছে, ও যে বুয়েটে 600 ঘরে ঢুকলো, ওকে আমি রেজাল্টের দিন জুমে কলে কথা বলছিলাম আর কি, তো জিজ্ঞেস করেছিলাম কয়বার, ও বললো ভাই 10 বারেরও বেশি করে ফেলেছে, আপনার লেকচারই করেছে আর কিচ্ছু করি নেই। ওই লেকচারের ম্যাথগুলো ভাই 10 বারের বেশি, বুঝছো? তাহলে এইবার তো এটা আরও 2 বছর পরের ব্যাচ, মানে এটা আরও কত অ্যাডভান্স, কত ডিটেল জিনিসপাতি, কত সুন্দর। এই ম্যাথগুলো যদি ভালো মতন করতে পারো, তোমার ইনশাল্লাহ আরও কিছু দরকার নেই, বুঝতে পারছো? বুঝে বুঝে করতে হবে, এবং সেইভাবেই করি একদম প্রচুর প্র্যাকটিস, প্রবলেম, ক্যালকুলেটর ট্রিক্স, তারপরে প্র্যাকটিস শিট দেওয়া হয় প্রত্যেকটা অধ্যায়ে, এক্সাম, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, মেগা এক্সাম, মানে ইচ অ্যান্ড এভরিথিং, ফাইনাল মডেল টেস্ট, সব কিছু কিন্তু এই 1680 টাকার মধ্যে ইনক্লুডেড, ওকে? এবং এটাও ভর্তি হওয়ার জন্য 013-027-000-71 এই নাম্বারে বিকাশ বা নগদ সেন্ড মানি করে আমাকে ফেসবুকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবা, বুঝতে পারছো? আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইনবক্সে নক করবা, লোকজন বসেই আছে তোমাকে হেল্প করে দেবে, ওকে? সো আমি মনে করি যে ওভারঅল আমরা এতক্ষণ যাবত যা কিছু পড়লাম, এই পড়াগুলো একটু ভালো মতন শিখে যাও, তাহলে ইনশাল্লাহ HSC-তে এবং কলেজেও, যদি অনেকে দেখতে পারো যে কলেজেও দেখছো, আর কিছু লাগবে না।